দেখো তাহলে সাউন্ডটা বুঝতে পারবে। আরে আজ বলবা না আগে ফালতু ফালতু। ইজ ইট অন? ওয়াইফাই আছে না? সাউন্ড চেক করে নাও। ওই যে ওয়াইফাইটা আছে। ওকে, লাইভ ইজ অন। সে আমাদের গেস্ট দৌড়াদৌড়ি করতেছে, আমার কোনো দোষ নাই, মনে বুঝে নাই আসলে ওই যে লাইভে। হ্যাঁ, আরে জোস, আমি তো শেভ না করে ভালোই তো লাগতেছে। আমি অনেকদিন শেভ করতেছি না, আমার কেমন যেন শোনাবো। ইউ আর অন লাইভ অলরেডি। হ্যাঁ, তুমি দুষ্টামি করতেছো, বসো প্লিজ। স্ক্যান করে জাস্ট স্ক্যান করো, ক্যামেরা অন করে স্ক্যান করলে হয়ে যাচ্ছে। কিভাবে করে? হাই, পাইছি পাইছি পাইছি। তুমি হেল্প। হ্যাঁ, ওকে, একটু হ্যালো বলো। হাই, হ্যালো। ওকে, সাউন্ড ইজ ওকে, আই গেস। বকা টকা দিলে কিন্তু আমি নার্ভাস হয়ে যাই। তুমি এমনি ওকে। সো দিস ইজ তাসফিরা শুনু। উনি একজন অভিনেত্রী, আপনারা অনেকে হয়তো চিনতে পারেন যারা মিডিয়াতে কাজ করে। খুব বেশি পরিচিত মুখ না হলেও অনেকগুলো কাজ করছে। সাতাও মুভিটা কবে রিলিজ হলো? 2 বছর হয়ে গেছে। সো আমরা টাইটেলটা যেটা দিছি আমি পড়ে শুনে দেন তুমি এটা নিয়ে আমরা কথা বলবো। সাতাও মুভির ছবির দিলাম হচ্ছে আমি, সাতাও ছবির অভিনেত্রী শিমু কেন এখন উবার ড্রাইভার। এটা আসলে আমি ইচ্ছে করে দিছি, কারণ আমি চাচ্ছিলাম এই ব্যাপারটা সবাই ইন্সপিরেশন হিসেবে নিবে এবং ওর যে জার্নি, সেই জার্নিটা শেয়ার করবে। আর শি ইজ লাইক মাই ফ্যামিলি, বিকজ ওর ছোট ভাই হচ্ছে আমার ফ্রেন্ড, তো আমার ফ্রেন্ডের বড় বোন। এই জন্য আমাদের আসলে লিটারেলি ওরা আমাদেরকে বাচ্চাকাল থেকে বড় করা যেটা বলে সেটা হয়েছে। তো অনেক আবেগী না হলে ভালো, তাহলে কথা বলতে পারবা। ওকে, প্রথম কথা হচ্ছে ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব নার্ভাস, আমি বুঝতেছি, পানি খাইতে পারো। মঞ্জুর শো বলে কথা, আর মঞ্জুর হচ্ছে যতবার বলি তুই সবাইকে নিয়ে যাস, আমাকে কেন না? ও আচ্ছা, আমি সেলিব্রিটি না সেজন্য? এখনো সেলিব্রিটি না, কিছুই না অ্যাকচুয়ালি। আমি আমার সেলিব্রিটি ছাড়াও শো আছে, যেটা আছে যেটা আজকে। ওকে, সুমতি, আমি একটু রেফারেন্স টানতে চাই। জাস্ট কয়েকদিন আগে, লাস্ট উইকে, শিখা যে আপুটা, উনি একটা লাইক সে স্ট্যাটাস দিল যেটা কাজ কমে গেছে। হ্যাঁ, একটু বলবো এটা নিয়ে কতটুকু? লাইক শিখাপু পোস্টটা হচ্ছে দেখে আমার ফিডে যখন আসলো, আমি একটু প্রথমে শকড, মানে এই জন্য যে কাজ কমে গেছে সেজন্য না। আমি ভাবলাম যে হয়তো শিখাপু সিক বা পার্সোনাল কোনো ইস্যুজ এরকম। তো যখন পড়তে পড়তে আমি নিচের দিকে গেলাম, দেখলাম যে উনি বললো যে কাজ কমে গেছে, আগে হচ্ছে মাসে 20 দিন কাজ করতো, অ্যামাউন্ট যাই হোক, পেমেন্টটা যাই হোক, তো কাজ কমে গেছে আর ডাকে না। তো আমাদের দেশে যেটা যে একটা স্টেজ পরে যে ডিরেক্টররা ডাকে না কেউ, তো কেন ডাকে না সেটা আমি আজও জানি না। কারণ যাদেরকে পরবর্তীতে যাদেরকে নিচ্ছে, এই না যে তাদেরকে আগের যারা ছিল সিনিয়র যারা তাদেরকে অনেক পেমেন্ট দিচ্ছে, জুনিয়র যারা তাদেরকে কম পেমেন্ট দিচ্ছে, বিষয়টা এটা না। কি বিষয় সেটা অ্যাকচুয়ালি আমিও জানি না। তো আমার কথা হচ্ছে, যেমন আমি টুকটাক যাই কাজ শুরু করলাম 17 থেকে, আমাকে যখন জিজ্ঞেস করে, মোটামুটি সবাই তো চেনে, ক্যামেরা পিছনে সামনে সবাই চেনে, যেহেতু আমি ক্যামেরা পিছনে কাজ করেছি। তো পেমেন্টের কথা যখন জিজ্ঞেস করে, তখন আমি বলি ভাইয়া ডিপেন্ড করে আপনার স্ক্রিপ্টের উপরে, আমাকে দিয়ে আপনি কতটুকু কাজ করাবেন, কদিন কাজ করাবেন, সারাদিন বসায় রাখবেন কিনা, নাকি একটা সিন করে চলে আসবো, ডিপেন্ড করে আপনার উপরে। সো আপনি পেমেন্ট যা দিবেন আমার কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। আমার কাজ ভালো না, আমি কখনো পেমেন্ট, হ্যাঁ ডেফিনেটলি পেমেন্ট আমার দরকার। কারণ হচ্ছে আমি স্ট্রাগল করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি, শুরু থেকে আমার স্ট্রাগল লাইফটাই শুরু হলো। হয় না যে একটা স্ট্রাগল করতে করতে মানুষ একটা জায়গায় থেমে যায়, যে ওকে ফাইন আমি একটা জিনিস দাঁড় করায় ফেললাম, বাট আমি এখনো কোনো জায়গাতে নিজেকে দাঁড় করাতে পারি নাই। যখন ইথিক্স এর ব্যাপারটা চলে আসে, তখন ওই জায়গা আমি স্টপ করে ফেলি, ওই জায়গাটাতে। তো দ্যাটস ওয়াই আমার কোনো জায়গা হয় নাই। তারপর আমি যখন যেটা মন চায় আমি তখন সেটা করি। তো যাই হোক, শিখাপুর যেটা হলো যে আমি খুব মন খারাপ করলাম, এই জন্য আমি আর নাম বলবো না, আরো 2-1 আর্টিস্টকে দেখেছি যে ওরা বলে যে কাজ নাই, কাজ নাই, কেউ ডাকে না, প্লিজ হেল্প করেন। মঞ্জু, আমি যদি এখন বলা শুরু করি যে আমি কাজ নিয়ে কি পরিমাণ স্ট্রাগল করছি,
তো এটা যদি বলা শুরু করি তাহলে সবাই হাসবে না কি করবে আমি জানি না। সতীতুর রহমান, রুবেল ভাইয়া, কায়েস চৌধুরী, হ্যাঁ আমি তো নাট্যচক্র থেকে আসছি, সো এদের সাথে প্রথম স্টার্টিংটা। তো কায়েস ভাইয়ের মা নাটকে হচ্ছে ফার্স্ট আমার জার্নি, মানে প্রথমে তো রুবেল ভাইয়ের সাথে সেটে যেতাম, মনিটর দেখে দেখে হচ্ছে সেট ইয়ে করতাম। তো এই করতে করতে 500 টাকা ছিল আমার জার্নি, 500 টাকা। তারপর থেকে আস্তে আস্তে আমি ক্যামেরার সামনে কাজ না করে ক্যামেরার পেছনে কাজ করা শুরু করছি। তো তখন 500 টাকা থেকে 1000, আমি তখনও টাকা চাইনি কারো কাছে, তারপরেও চাইনি। অথচ আফজাল ভাইয়ের সাথে যখন 2007 না 8-এ কাজ করলাম, দুইটা আলবিয়ানটি ছিল চিফ এডি, তখন আমার পেমেন্টটা ধরা হচ্ছিল 8000 টাকা 2 দিন। তার মানে হচ্ছে পার ডে 4000 টাকা। চিফ অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমি না। তো আমি বাসায় যে খাম খুলে দেখি ওখানে 2000 টাকা বেশি। হ্যাঁ, কেন 10? আমি যেভাবে প্রোডাকশনটা হ্যান্ডেল করছি বা আন্টিকে যেভাবে সাপোর্ট দিয়েছিলাম, আমি যেভাবে কাজ করেছি, আমার যে কাজের প্যাটার্ন, সেজন্য আমাকে 2000 টাকা বেশি দেওয়া হয়েছিল। তো তারপরে যখন শততে কাজ করতে আসি তখন সবাই আমাকে বুদ্ধি দিল যে অ্যাসিস্ট্যান্টদের পেমেন্ট কমে গেছে, কেউ তো দেয় না, বাকি রাখে 500 টাকা, 1000, তোর সেই পেমেন্ট এখন কেউ দিবে না, দরকার নাই। আমি তো মাঝখানে পার্লার দিলাম মিডিয়া থেকে ব্যাক অফ করার পর। তো বলতেছে ক্যামেরা লুকস টুক ভালো হয়ে গেছে, তুই তো সুন্দর হয়ে গেছিস, গেট আপ টেট আপ চেঞ্জ হয়ে গেছে, তুই অ্যাক্টিং এ চলে আয়। তো এই 17 থেকে শুরু করলাম। তো তখন থেকে যাদের সাথে নক দিলাম, টুকটাক কাজ শুরু করলাম। স্টার্টিংটা আমার 3K ছিল, তা আমি কাউকে বলিও নাই। যেমন সোহেল ভাইয়ের কথা না বললে হবে না। সোহেল ভাইয়ের প্রথম কাজ করলাম একটা আর্টিস্টের রেফারেন্সে, যে শিমুকে নিতে পারো, ও ভালো কাজ করে। তো সোহেল ভাই আমাকে ডাকলো, ডাকার পর সোহেল ভাইয়ের নাটকের নামটা কি ছিল, আচ্ছা যাই হোক, মনে পড়লে বলতেছি। তো ওটাতে মোনা ভাবির ক্যারেক্টার, অপূর্বর ভাবির ক্যারেক্টার ছিল। তো সোহেল ভাই আমাকে ছবি পাঠালো যে এইরকম লুক নিবা। তা আমি একটু না শাই ফিল করি অলওয়েজ, এখনো আছে সেটা, যে আমাকে কেমন লাগছে, আমি ভালো করব কিনা, দেখতে ভালো লাগতেছে কিনা, আমি অ্যাক্টিং করতে পারবো কিনা, এই নিয়ে ক্যামেরার সামনে গেলেই হচ্ছে আমি নার্ভাস হয়ে যাই প্রচন্ড। তো সোহেল ভাই ফার্স্ট শটই আমাকে দিয়ে শুরু করলো। ওয়াশরুমে হচ্ছে মেহজাবিন, বাইরে হচ্ছে আমি, অবশেষে বৃষ্টি। তো পরে সোহেল ভাই, ক্যামেরাম্যান কে ছিল, সোহেল ভাই বললো একটু ক্যামেরার দিকে, মনিটরের দিকে তাকা। তো তাকালাম, দেখে না আমি নিজেকে চিনতে পারতেছি না। আমার মানে আমি আয়নায় নিজেকে যেরকম দেখি, অন স্ক্রিনে হচ্ছে পুরাটাই চেঞ্জ, মানে পুরা ডিফারেন্ট। তো একটু না কনফিডেন্স পেলাম, ওকে ফাইন। তো যাই হোক, সোহেল ভাই হচ্ছে প্রথমটা যেমনই হোক, পরে বা যতবার ডেকেছিল ততবারই সোহেল ভাই বলছে, দেখ আমার বাজেট কিন্তু খুব কম। আমি বলছে, ভাইয়া তুমি জাস্ট বলো, আমি আসি, আমার কি কি আনতে হবে তুমি শুধু এইটুকু বলো, কয়টা সিন করতে হবে বলো, টাকা পয়সা তুমি না দিলেও কোনো প্রবলেম নাই, আমাকে কনভিন্স দিলেই হবে। শুধু একটা রিকোয়েস্ট, সিনটার যেন ডেপথ থাকে, তুমি কেটে ছেটে ফেলে দিলে যেন একটুখানি না থাকে। বলে ওইটা নিয়ে তুই টেনশন করিস না, তুই চলায়, 2টা ড্রেস নিয়ে চলায়। তো যে কটা কাজ করলাম আমি সোহেল ভাই ঠিক এইরকম করে, এরকম 2-1 আরো আছে। তো আমার কথা হচ্ছে, কাজ কিন্তু আমি একদমই করি না, আমার স্টার্টিংটা ভালো ছিল। তারপরে মাসে 1-2 দিন কাজ করলে 3 মাস 4 মাস বসে থাকি। তো তারপরে হচ্ছে আমি আফসোস করি না, আমি ওকে ফাইন। তো পাশাপাশি না আমি অন্য কিছু করার ট্রাই করি, লাইক কোভিডের টাইমে হচ্ছে আমি কুকিং শুরু করলাম অনলাইনে, বেশ কিছুদিন করলাম, খুব ভালো চললো। তারপর যখন দেখলাম যে হাতে প্রচন্ড প্রেসার পড়ে যায় ছুরি দিয়ে, আমি যেহেতু ছুরি ইউজ করি, ওটা স্টপ করে দিলাম, ওইটা তো আমি পারলাম না। তারপরে শুরু করলাম আবায়া সেল করা, সেটাও দেখলাম যে কস্টিং বেশি হয়ে যায়, প্রফিট হচ্ছে না, কেউ নিতে চাচ্ছে না। 500 টাকা হলে একটা আবায়া পাওয়া যায়, কোয়ালিটি তো মানুষ দেখে না। হ্যাঁ, কোয়ালিটি দেখে না, ছবি তো সবই। দুবাই চেরি জর্জেটের আবায়া ছিল, কিন্তু এখন দুবাইয়ের কপি করা রেপ্লিকা, বাট চেরি জর্জেট দিয়ে। ওটা ছিল ডিজিটাল এমব্রয়ডারি করা, আমারটা ছিল পিটানো, যেটা হ্যান্ড এমব্রয়ডারি, যেটা ওইটা। তো 2টা কাজের মধ্যে ডিফারেন্স, ওইটা সুতার টান দিলে উঠে যাচ্ছে, হ্যাঁ পুরাটা ডিজাইন উঠে যাবে। আর আমার যেটা ছিল সেটা হচ্ছে হ্যাঁ কোয়ালিটি। তো সেটাতেও গেলাম, পরে দেখলাম যে ওটাতেও হচ্ছে না, অফ।
তারপর শুরু করলাম শাড়ি, 21টা শাড়ি করলাম কাটওয়ার্কের, হাফ সিল্কের উপরে। ওইটা করার পর দেখলাম ওইটাও কস্টিং বেশি পড়ে যায়, যেহেতু অনলাইনে ম্যাক্সিমাম করে কি ছবি আপলোড দিয়ে অর্ডার নিয়ে তারপর হচ্ছে দোকান থেকে নিয়ে আসে। তো আমি যেহেতু ওইটা চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম নিজের একটা ব্র্যান্ড হোক। তো সেটা করতে যাই, সে 21টা করার পর মনে করলাম যে ওকে ফাইন, এখানে কিছু লাভ হলো, ওকে দেন আমি প্ল্যান করলাম যে আমি কটনের উপর কাজ করি। তো আড়ং টারং যত যা আছে সব আমি ব্লকের কাজ, ওরা কটন উপর যা যা করে সব দেখে আসলাম। মোটামুটি 3 থেকে 3.5-এর মধ্যে আমি কি করতে পারি। দেন আমি শুরু করলাম এনডি কটনের উপর কাজ করা। ব্লক করে দেখলাম ব্লক তো অ্যাভেলেবেল, 500 টাকা হলে ব্লকের শাড়ি পাওয়া যায়। তাহলে আমারটার সাথে পার্থক্য হলো কি, আমার যে কাজ বেশি ওখানে, আমি যে ডাইস বেশি ইউজ করলাম ওইটা কেউ দেখবে না, ওরা দেখবে 500 টাকা বেশি, আমারটা দেখবে 1800 টাকা। এবং আমার ব্লকের আমার প্রতিটা শাড়ি, এখনো প্রতিটা শাড়ির সাথে 14 হাত শাড়ি এক্সট্রা ব্লাউজ পিস। তার মানে হচ্ছে 14 হাত, সবাইকে জিজ্ঞেস করে 14 হাত কি ব্লাউজ সহ, বলে জি। আমারটা হচ্ছে 14 হাত শাড়ি উইথ 1 গজ ব্লাউজ, তার মানে কি 15 গজ। তো আমার কস্টিংটা একটু বেশি হচ্ছে। এইটাও বাদ না আছে, আমি কিন্তু হতাশ হই নাই। ফ্রেন্ডদের কাছে, হ্যাঁ কিছু ফ্রেন্ড সার্কেল থাকে, ওকে ফাইন তুই এটা কর, আমি ওদের কাছে লোন নিয়ে নিয়ে কিন্তু এই কাজগুলা করা। আমার 2-1টা ফ্রেন্ড আছে, নাম নাই বলি, এদের কাছে লোন টোন অল্প অল্প করে লোন টোন করে কিন্তু স্টার্ট করে। লোন চাইবে, হ্যাঁ 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 ডেফিনেটলি এটাই করে কিন্তু। তো পরে 80,000 টাকা দিয়ে আমি 35টা 50টা শাড়ি কিনলাম, 35টা কমপ্লিট করে এখন মনে হয় 8-10টা আছে। তো এটাও আমার মাথায় একটা প্ল্যান করা আছে যে ওকে ফাইন দেখি কি করা যায়, এটার মধ্যে আরো কিভাবে করা যায়। তো আমি কিন্তু হতাশ হই নাই। তো এরকম অনেক আর্টিস্টকে দেখি ওরা করে। আমার কথা হচ্ছে প্রচুর পার্লার আছে, পার্লারে যাও বাবা, 3 মাসে একটা কোর্স করো, অথবা ওদের এখানে কাজ করো, ফ্রিতে কাজ করো। আমি আমার পার্লারে যেটা করতাম, মেয়েরা আসতো 3 মাস 6 মাস, ওদেরকে ট্রেনিং করাতাম, দেন হচ্ছে ওদেরকে আমি একটা রেমুনারেশন দিয়ে ওদেরকে পার্মানেন্ট করতাম। সেটা স্টার্টিং 3000 হতে পারে, 4000 হতে পারে। কাজ তুমি মানুষের কাছে কাজ চেয়ে হাত পাতার চেয়ে তুমি যদি নিজে কিছু করো, সেটা যদি পার্লারে কাজ হয়, সেটা যেমন আমি কেয়ার গিভারের জন্য অ্যাপ্লাই করি একটা অনলাইন পেজে, যারা হচ্ছে নার্স, কেয়ার গিভার, সিনিয়র সিটিজেন, ওদের। তো আমার রেমুনারেশন আমি এক্সপেকটেশন দিয়ে আসছিলাম 80K। আমার লোকেশন ছিল গুলশান 2-1 বনানী এর ভিতরে, কারণ আমি জানি এখানে ফরেনার প্রচুর। সো ওদের বাচ্চা কাচ্চা আছে যারা মানে এফোর্ড করতে পারবে। আমি তো নর্মালদের জন্য বলিনি, আমি কেন বললাম, যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করা ইউনিভার্সিটি থেকে। সো আমি একটা বাচ্চাকে একদম শুরু থেকে, নিউবর্ন হোক বা বড় হোক, আমি ওর স্টাডি থেকে শুরু করে শাওয়ার, খাওয়া দাওয়া এভরিথিং আমি কমপ্লিট করে দেবো। বাবা মা রাতে আসবে, আমি ওদেরকে বুঝাই দিয়ে চলে আসবো। তা আমি এখানে 80K কি কম চাইছি? না বেশি চাইনি। তো হ্যাঁ রাইট, কম চাই বেশি। তো ওরা বলে কি আপু একটু বেশি হয়ে গেল, ওকে ফাইন। বলে আপু আপনার সিভিতে এত এত সব ইনফরমেশন দেখলাম, আপনি এক কাজ করেন, এটা তো আমরা জেনে রাখলাম, যদি এরকম কোনো অপরচুনিটি থাকে দেন আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো। তার আগে আপনার জন্য একটা ইয়ে দিতে চাই, যদি আপনি কমফোর্টেবল ফিল করেন আমাকে বলেন। বলে আপনি আমাদের পেজের জন্য কাজ করেন, যেহেতু আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি প্রমোশনটা করে দেন, আপনি এডিটিং জানেন, আপনি ভিডিওগ্রাফি জানেন, সো এই দিকটা আপনি দেখেন, আর আমাদের ট্রেনারদেরকে আপনি কোঅর্ডিনেট করেন। আরেকটা হচ্ছে আমাদের কি বলে ক্লায়েন্টদেরকে হচ্ছে ওদের কাছে রিভিউ নিয়ে আসেন, এটাকে সুন্দর করে ভিডিও করেন বা যেভাবে আপনার মনে হয়। দেন ওইটা শুরু করলাম। ওইটা শুরু করার পরে আমার 30K স্যালারি ধরলো এবং আমাকে বাইক দিবে, আমাকে কনভিন্স দিবে। তো মোটামুটি যে তো আমার 40 প্লাস হয়ে গেল, ওকে ফাইন। শেষে কি করলো, ওনারা আমাকে প্রপোজাল দিয়ে বিভিন্ন হেলথ কেয়ারে হসপিটালে পাঠাচ্ছে। কেন? কোলাবোরেশন করার জন্য। আমার কাজ মার্কেটিং, আমার তো মার্কেটিং এর কাজ ছিল না, আমি তো মার্কেটিং করার জন্য অ্যাপ্লাই করি না। আপনি আমার সাথে কথা বললেন, সবকিছু কমপ্লিট হলো যে আমি এই করব। দেন 10 দিন কাজ করার পর ওইখান থেকে আমি চলে আসছি।
তার আগে ছিলাম ইমিগ্রেশন ফার্মে, তারপরে ছিলাম হচ্ছে একটা কনসালটেন্সি ফার্মে যারা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা করে। আমি সেটা সেই অফিসে জব করার পরে মাথার মধ্যে পোকা ঢুকলো যে আমি বাইরে যাব, ওয়ার্ক পারমিট ভিসা, বাসায় ঝগড়াঝাটি দিবে না। আমিও বললাম যে ওকে ফাইন, আমি দেখাই দিব যে সব প্রিপারেশন শেষ পর্তুগালের জন্য। আমি মালয়েশিয়া সিঙ্গাপুর নিজের টাকা দিয়ে ঘুরে আসলাম, পাসপোর্টের মধ্যে সিল মেরে আসলাম যে আমি অ্যাপ্লাই করব, অমনি জুলাইতে দিল বাস দিয়ে, শেষ, সব বন্ধ করে দিল। পর্তুগালের লিগ্যাল এন্ট্রি যে প্রসেসে যায় সবাই, ওইটা বন্ধ করে দিল। তা আমার কথা হচ্ছে তোমরা ট্রাই করো না বাবা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে কেন নিজেকে এত ছোট করো? আমি এত ছোট হইতে পারবো না। ইভেন কাজ করতে গেলে, ডিরেক্টরদের সাথে কথা বলতে গেলে, আচ্ছা অফিসে আসো না ভাই, আমি অফিসে এসে আমার ক্ষমাটা দেখায় কি লাভ? আমার লিঙ্ক আছে কিনা জিজ্ঞেস করেন, আমি আপনাকে লিঙ্ক শেয়ার করে দিই। আপনি লিঙ্ক দেখেন, আপনার যদি আমার অ্যাক্টিং দেখে, আমার সবকিছু দেখে যদি মনে হয় যে না মেয়েটা ক্যারেক্টারের জন্য যায় ওকে এইভাবে, তাহলে আপনি ডাকেন, আপনার সাথে পরে ফিজিক্যালি আমি কথা বলি। আমি আগে যাবো এরকম দুই একজন করার পর আমি তারপর থেকে আর যাই না। যাওয়ার পর যখন দেখে আমার চেহারা সামনাসামনি দেখতে ভালো না, তখন বলে আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এত কষ্ট পাই, এত কষ্ট পাই। তারপর থেকে আমি তো কাউকে নক দিয়ে বন্ধ করে দিচ্ছি, আমি নকই দিব না। আমি অ্যাক্টিং জানি না, যা আমাকে পারলে ক্যামেরার সামনে দাঁড় করা, ক্যারেক্টার বুঝাই দেয়, আমি পারলে করবো, নাহলে লাক্ষি মারা সেট থেকে বের করে দাও। কিন্তু আমি আগে অফিসে যাবো, ভাড়াটা কে দিবে? তুমি দিবা? আমার কাজ নাই, আমি কষ্ট করে 500 টাকা 1000 বের হলে 1000 টাকা খরচ হয়, দেন তারপর থেকে আমি কারোর সাথে কন্টাক্টই করি না। আমি আমার মতো করে ঘুরে বেড়াচ্ছি, ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, টিকটক করি, এইটা করি, 4টা বিড়াল আছে, বিড়াল সংসার সবকিছু মিলা বিন্দাস থাকার চেষ্টা করতেছি। হ্যাঁ, রাতে ঘুম হয় না, এটা আমার একটা প্রবলেম, যার কারণে আমার প্রচুর মাস্টার দাগ। এটার জন্য আমি কোনো কিছু, এই যে বুটক্স দেখি সবাই ঠোঁট ফুলায় ফেলে, গাল এই করে, আমি ভাই আমি কিচ্ছু করব না। আমার বয়স বলবো না, সারপ্রাইজ, মানে তুমি ন্যাচারাল থাকতে চাও, নিজে ন্যাচারাল থাকতে চাই। হ্যাঁ অফ কোর্স। তো শিখা আপার ইয়েটা দেখে আমার খুব আফসোস লাগছে। শিখা আপু এখানে আবার শুধু শিখা আপা না, আরো অনেকেই দেখি যে ফেসবুকে পোস্ট দেয় যে আমি এত বছর ধরে কাজ করে আসি, থিয়েটার করে আসি, কাজ নাই, কেউ কাজ দেয় না, নতুনরা এসে কাছে। এখন নতুনরা কোন ওয়েতে যাচ্ছে, কি করছে না করছে সেটা তো কেউ যায় না। ও হয়তো টাইম বেশি দিচ্ছে, তুমি টাইম দিচ্ছ না, আমি টাইম দিচ্ছি না। লাইক আমি কোনো অফিসে যাই না, আমি কোনো ডিরেক্টরদের সাথে কথা বলি না, হাই হ্যালো করি না। হাই হ্যালো করলে বলবে আসো না কেন? এখন আমি যাই না কেন? আমার 1000 টাকা খরচ করা মানে আমার একদিন 2 দিনের বাজার খরচ, রাইট? খুব ইজি ওয়ে না? আমি যখন দুইটা কাজ তো করছি, আমি এই 17 থেকে 2টা কাজ, 5টা কাজ, 5টা কাজ। আমার মজার ব্যাপার যেটা, আমি অনেক রকম ক্যারেক্টার করে আসছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। প্রস্টিটিউট থেকে শুরু করে শতাব্দীদার সাথে 2টা সিন ছিল। তো তোমার প্রস্টিটিউট লাগবে, আমার লিংক দিয়ে দিলাম। আমি তো এখন প্রস্টিটিউট সেজে তোর এখানে আসতে পারবো? তুই মনে কর যে প্রস্টিটিউট ক্যারেক্টার আমার জন্য আছে, তুই কি আমাকে বলবি আমাকে সীমাপু তুমি প্রস্টিটিউট সেজে আসো? আমি লিংক দিয়ে দিব, তোমার গেটআপ পছন্দ হলে তুমি ওকে ফাইনাল করো, দেন তুমি টাকা পয়সা নিয়ে, এর চেয়ে বেশি কি? তারপরে যেগুলো হবে সেটা তো পরের ব্যাপার ভাই। তারপর তুমি আমার সাথে কন্টিনিউ করবা কি করবা না, আমি তোমার সাথে কাজ করব কি করব না, বা তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হবে কি হবে না, সেটা তো পরের ব্যাপার। আগে তুমি কাজটা দেখো ভাই, কাজটা উঠাও, তুমি একটা ভালো কাজ হবে কিনা আমাকে দিয়ে। তারপর তোমার বাজেটের ব্যাপার, ওকে ফাইন। এরকম বহু আর্টিস্ট আছে যারা টাকার চাইতে কাজটা বেশি প্রায়োরিটি দেয়। তো আমাদের ডিরেক্টররা, প্রোডিউসাররা যায় না, কারো কথা বলার দরকার নেই। আমরা না অ্যাকচুয়ালি প্রায়োরিটাইজ করতে জানি না। আমরা জানি ওই কে আমাকে তেল দিল, কে আমাকে হাই হ্যালো করলো, কে আমার অফিসে আসলো, কার সাথে আমার লিয়াজ বেশি, এতটুকু। কিন্তু আমি যে একটা প্রোডাকশন করবো, এটা আমার সবার উপরে থাকা উচিত না? যে আমার একটা মানে আমি একটা পজিশনে যাব, ওটা হয় না বিকজ অফ সিস্টেমটা এরকম হয়ে আসছে। সেটাই বলতেছি, প্রত্যেকটা জায়গায় তুমি যাও না কিন্তু আরেকদিন চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আসি, বললাম তো এগুলা, এখন আসি যে তুই লিখলি কি উবার ড্রাইভার। ওটার আগে আমি আরেকটু জানতে চাই, এই যে 2.5 মাস ধরে কাজ নাই বলতেছে উনি, আরো অনেকেই লিখতেছে, আরো অনেকেই বলতেছে কাজ কমে গেছে বা নাটকের শুটিং কম হইতেছে, অনেকেই আসলে কাজ কম, আমি অনেকে সেই দেখতেছিলাম। এই রিজনটা কি হইতে পারে? যেহেতু তোর চ্যানেল, তুই, আমি তো তোকে আজকে কালকে ধরেছি না, হ্যাঁ 2000 পত্রিকা থেকে চিনি, তখন তুই ওখানে কাজ করতি। আর আমি তো কাজ করে আসতেছি 97 থেকে, ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে সবকিছু মিলা। তো যেটা হচ্ছে যে আমাদের আর্টিস্টরা যারা লিড ক্যারেক্টার করে,
ছোট পর্দার নায়ক নায়িকা, বড় পর্দার নায়ক নায়িকা। আমি ছোট পর্দার কথাই বলি। এরা হচ্ছে, ওরা মনে করে কি আমার অভিনয়ের জন্য, আমার স্টাইলের জন্য, আমার স্মার্টনেসের জন্য ডিরেক্টররা আমাকে ডাকে, পাবলিক খাচ্ছে। ডিরেক্টরের প্রবলেম, তুমি একটা আর্টিস্টকে নিয়ে কেন তুমি আরো 10টা বানাও না কেন? তুমি ছোট আর্টিস্টদেরকে কেন তুমি বলো আপু আমাদের তো বাজেট কম, আপু প্লিজ। কেন ভাই? তুমি হচ্ছে ডিরেক্টর, তুমি চাইলে একটা রাস্তা থেকে ধরে নে, আজকে হিরো আলম কোথায় চলে গেছে, ও যাচ্ছে তাই করে, কিচ্ছু করে না, কিন্তু মানুষ কেন নিচ্ছে? ওকে বানাচ্ছে, এবং বানাইতে বানাইতে দেখ কোথায় নিয়ে আসে। ওই ছেলে গান গাইতে পারে না, ওকে দেখা ডেফিনেটলি গান গায়, কিন্তু আমার কথা হচ্ছে ট্রাই তো করতেছে, তাই না? ট্রাই তো করে যাচ্ছে। তো আমাদের ডিরেক্টররা কেন ওই লিড ক্যারেক্টার যারা করে, ওরা করে কি ওদের পেমেন্টটা বাড়ায় দেয়, তখন আলটিমেটলি আমাদের জুনিয়র আর্টিস্ট যারা, মানে সাপোর্টিং ক্যারেক্টার যারা করি, এদের পেমেন্টটা কমায় দেয় ডিরেক্টর। আর কিছু ডিরেক্টর আছে যারা হচ্ছে এই জুনিয়র মানে সাপোর্টিং ক্যারেক্টার যারা করে, ওদের কাছ থেকে 1000, 2000, 3000 এরকম করে করে সাইড করে একটা অ্যামাউন্ট দিয়ে নিজের পকেটে ঢোকায়। এই ঢোকানোর মধ্যে ওদের কাজটা কি, এরা এত বেশি অ্যাডিকশন ড্রিঙ্কের, আচ্ছা, প্রচুর ড্রিঙ্ক করে এক একটা ডিরেক্টর বা প্রডিউসারদেরকে তো দেখি না সেটের, ডিরেক্টর বলতেছি আমি এভারেজ সবার কথা বলতেছি না, মানে মোটামুটি ম্যাক্সিমাম সবাই করে। তো আমার কথা হচ্ছে, তুমি একটা কাজে আসছো, তুমি আমরা যেটা করতাম, হাউসের নাম না বলি নাকি বলবো? দরকার নেই, দরকার নেই। একটা হাউসে প্রথম যখন জবে ছিলাম আর কি, ওটাতে জব করতাম, রুলিং ভাইয়ের সাথে কাজ করতাম, তো অনেক ডিরেক্টররা কাজ করতো, খুব রিনাউন্ড একটা প্রোডাকশন হাউস। তো আমরা কাজ করি ওখানে, একটা সিঙ্গারও ছিলেন যে হচ্ছে প্রডিউস করতেন, ডিরেকশন দিতেন। তো আমরা কাজ শেষে কালিয়াকৈর বা কি কালিয়াকৈর না কি যেন, ওখানে কাজটা শুটিং করে যেটা করতাম, শুটিং শেষে দেখতাম সবাই বসতো, শুটিং এর ভিতর না, শুটিং শেষ করে, এবং কারো পেমেন্টের কোথাও কোনো হেরফের হয় না, কারণ পেমেন্ট যেত আমার হাত দিয়ে। হ্যাঁ, আমি যেটা করে আসি, কারো পেমেন্ট 1 টাকাও কম দিতাম না আমি, বরং একটা সিনের জন্য, পাসিং শটের জন্য আমার বাজেট আমি রাখতাম 1000 টাকা। আমার অ্যাসিস্ট্যান্সি পেমেন্ট কেন 4000 টাকা হতো? কারণ আমি প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন, এডিটিং পর্যন্ত আমি করে দিতাম, ডিরেক্টররা ফাইনাল টাচ দিত, মিউজিক টিউজিক ঠিক মতো আসে কিনা, শর্ট এদিকে ওদিকে, দেন হচ্ছে মাস্টার নেমে যেত। তো এখন এরা করে কি, শুটিং একবেলা শেষ, রাত্রেবেলা যা ড্রিঙ্ক করতেছে, শুটিং পর দিন তুমি উঠতেছো দুপুরবেলা, তোমার শিডিউলের নাই ঠিক, অ্যাসিস্ট্যান্ট রাখছো আনকরা, যারা কোনো প্ল্যানিং জানে না। আমরা কি করতাম, আমি আমারটাই বলি, আমি কাউকে আসলে দেখি না এরকম, যার কারণে আর্টিস্টরা খুব কমফোর্টেবল ফিল করতো সেটে যেতে, যে আমি প্রোডাকশনের হাতে একটা স্কেজুয়াল দিয়ে দিতাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হাতে, মানে প্রত্যেকটা সেক্টরে একটা করে স্কেজুয়াল থাকতো আমার প্রিন্টেড। তো যার কারণে হয় কি, ডিরেক্টরকে বলতাম, ডিরেক্টর বলতো শিমু আমার কল টাইম কয়টা, ভাই আপনি 9:30 থেকে 10টায় চলে আসো, 10টায় জাস্ট আপনি ঢুকবেন, ক্যামেরা ওপেন, জোন এই দিয়ে শুরু করবো, এখানে শেষ করব, এরকম করে প্ল্যানিং করা। তো শুটিং আমার 11টা 12টার মধ্যে শুটিং ডান হয়ে যেত। তারপরে যে ডিরেক্টর কি করতো না করতো সেটা ডিরেক্টরের ব্যাপার, আবার ঠিক ওই টাইমে আমার সেটের মধ্যে হাজির হতো। এখনকার একটা ডিরেক্টরকেও আমি দেখি না এরকম করতে, ম্যাক্সিমাম অ্যাসিস্ট্যান্টরা এরকম করে দিছি। সেদিন ঝাড়ি 2টা সেটের মধ্যে, একটা সেটের মধ্যে ছিল রাসেল ভাই, মার্জুক রাসেল, উনি তো খুব মিসবিহেভ করছে সেটের মধ্যে, উনি তো জানেও না ব্যবহার ঠিক মতো, আমি জানি না ওনার সাথে, যেমনই হোক, একটা জুনিয়র হোক, নতুন আর্টিস্ট হোক, পারে না কিছু হোক, তারপর তুমি বলতে পারো না এইভাবে, বলতে পারো না, তুমি বুঝাবো, তোমরা এইভাবে বলো পরে জুনিয়র কিছু আর্টিস্টরা, আমি যে এত কাজ করে আসছি, আমি নার্ভাস হয়ে যাই। এটা মানুষের এক একটা মানুষের দুর্বল জায়গা, উইক পয়েন্ট গুলো। আমার উইক পয়েন্ট এখানে, তুই যদি আমাকে কমফোর্ট জোনটা না দিস, আমি এত কথা বলতে পারতাম না, আমি ভয় পেয়ে যেতাম। কমফোর্ট জোনটা পাওয়াতে কিন্তু বলতে পারছি। তো এরকম করে অনেক সেট থেকে আমি বের হয়ে আসছি, ঝাড়ি ঝুড়ি মেরে অ্যাসিস্ট্যান্টের আরেকটা এরকম পেমেন্ট, এরকম বহু আছে যে পেমেন্ট দেয় না। তো এটা কোন ধরনের নেচার? তোমরা তো একটা আর্টিস্টকে বলেই নিচ্ছ এত টাকা পেমেন্ট দিব, তাহলে সেই পেমেন্টটা কেন ক্লিয়ার করো না? তোমরা তো প্রডিউসারদের কাছ থেকে তো তোমরা নিয়ে আসছো, হ্যাঁ পেমেন্টটা নিয়ে আসছো, তাহলে তুমি টাইম নাও, হইতেই পারে আমাদের কি বলে এটাকে, প্ল্যানিং চেঞ্জ হতে পারে, সিক হয়ে যেতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, বৃষ্টি হতে পারে, সান পড়ে যেতে পারে।
তোমরা 1 সপ্তাহ টাইম নাও, তারপর ডি পেমেন্টটা দিয়ে দাও। আলটিমেটলি কি হয়, আমরা এই যে আর্টিস্টটা আমি এই পর্যন্ত শুরু থেকে একদম আগা থেকে এই পর্যন্ত দেখে আসি, যারাই এত এত টাকার পেমেন্ট নেয়, আলটিমেটলি একটা সময় যে তাদেরকে সাহায্যের হাতটা বাড়াতেই হয়। এটা আমি দেখে আসছি এখন পর্যন্ত। আমি আমার মানে আমি চাই ওরা এটা চিন্তা করুক, যেমন সজল ভাইয়ের কথা যদি না বলি খুবই খারাপ হবে। সজল ভাইয়া তুমি হচ্ছে আমার, ও তো আমাকে এইরকম করে জড়ায় ধরে, এরকম করে জড়ায় ধরে, মানে ও ঠিক মাথাটা আমার এইখানে, ওর হাতের নিচে ও এমনি ধরবে। তো সজল ভাইয়া হচ্ছে, আমি যদি বলি সজল ভাইয়া ধর আমি ডিরেকশন দিচ্ছি, কথার কথা, সজল ভাইয়া তোমাকে না, সজল ভাইয়ের সাথে কিন্তু আমি কাজ করছি একটা, আমাদের একটা কাজ ছিল তো, তুই ছিলেন ওটাতে, তিনি ছিল, সজল ভাইয়া ছিল, আমার লেখা ছিল, আমার ডিরেকশন ছিল, ওইটা ছিল জুলিয়া পার্ক উত্তরাতে শুনি। সজল ভাইয়া তখন পেমেন্ট ছিল মেবি 6,000 কি 7,000 সামথিং এরকম, একদম শুরুর দিকে 95-6 এর দিকে। না ওটা অবশ্য না, আমাদের টাইম পরে কথা বলছি। ও পরের কথা, আচ্ছা। এটা তখন সজল ভাইয়া মাত্র সাগর ভাই ছিল যেটা, তখন আমরা আচ্ছা আচ্ছা। তো সজল ভাইকে আমি 2 দিনে 12,000 টাকা দিলাম, তিন্নিকে 15,000 টাকা দিলাম। সজল ভাই প্রথমে সজল ভাই আমাকে বলতেছিল, দেখ তুই কি দিবি এটা কাউকে বলিস না, কিন্তু আমি ওকে বলবো না। তো পরে সজল ভাই গাড়িতে যে গাড়ি থেকে আবার চলে আসছে, এসে না জড়ায় ধরে হাঁক দিল, হাঁক দিয়ে বলছে কি, বলে তুই এত লক্ষ্মী কেন? আমি কেন, কি হয়েছে? না এই যে এটার জন্য। তা আমি সজল ভাইকে 12,000 দিলাম, 12,000 বা 15,000 এরকম হবে হয়তো, মানে সোজা কথা ওর যেটা চিন্তাও করেন আমি সেটা দিয়েছিলাম। তো জিনিসটা হচ্ছে যে সজল ভাইকে যদি বলি যে সজল ভাই আমি ডিরেকশন দিব, তুমি তো পেমেন্ট এখন 1 লাখ টাকা নাও, আমি তোমাকে 50,000 টাকা দিব ভাইয়া, আমার বাজেট খুবই কম, আর বাকি 50,000 টাকা দিয়ে আমি আমার সাপোর্টিং ক্যারেক্টার গুলো, আমি যদি এই স্ক্রিপ্টে এই 2টা ক্যারেক্টার ফেলে দেই তাহলে আমার গল্পটা পড়ে যাবে। সজল ভাইয়া কিন্তু মানা করবে না, বলবে তুই কর। সজল ভাইয়া হচ্ছে এরকম একটা মানুষ। তো প্রতিটা আর্টিস্টকে সজল হওয়া উচিত। তুমি আজকে এতগুলা ফ্ল্যাট বানাবা, তুমি 2 দিন পর BMW কিনবা, তুমি করবা, এই ডিরেক্টরটা খাইতেও পারে না। ডিরেক্টর গলার মধ্যে গামছা নিয়ে 2টা প্রোডাকশন মানে আমি ডিরেক্টর হয়েছে। একটা ডিরেক্টর না গেট আপ আছে না কিছু আছে, কিছুই নাই। কেন নাই? তার তো মন মানসিকতাই ভালো না। সে ওই যে সাপোর্টিং ক্যারেক্টারের কাছে 2,000 টাকা পাইছে, এটা দিয়ে হয় উইড নিবে, নাহলে হচ্ছে ড্রিঙ্ক করবে। তারপর ওর চেহারা থোবরা কি হয়ে যায়, এলোমেলো এলোমেলো পাগল ছাগলের মতো লাগে। আর্টিস্টরা তো কোথায় উঠে যায়, কোথায় উঠে যায়। তো এই আর্টিস্ট গুলাকে, এই লিড ক্যারেক্টার যারা করে, কারা উঠাচ্ছে? ডিরেক্টর। কারা উঠাচ্ছে? প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন বয়। তুমি তো এসে প্রোডাকশন বয়কে বলতেছে আই টক দই আয়না দে, পিৎজা আয়না দে, বারবিকিউ আয়না দে, চিকেন বারবিকিউ আয়না দে। তো এত কিছু করার পরে আমরা দিন শেষে যে সাপোর্টিং ক্যারেক্টার করে, এই ক্যারেক্টার গুলা মরে যায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের পেমেন্ট কমে যায়, ডিরেক্টর আর তো পেমেন্টই পায় না। কারণ হচ্ছে এই যে তোষামতকারী গুলা করে, তাহলে ডিরেক্টরদেরকে বলি যে তোমরা ভাইয়ারা তো আপনারা হচ্ছেন নতুন নতুন আর্টিস্ট তৈরি করেন, কারণ আপনারা হচ্ছেন কি বলে এটাকে, ক্যাপ্টেন অফ দ্য শিপ, রাইট? তো যেহেতু একটা ডিরেক্টর ইমাজিন করে আমার ক্যারেক্টারটা এইরকম, আমি হচ্ছে বাস্তবে এইরকম, সে আমাকে বানাচ্ছে, তার মানে কি আমি আমার যোগ্যতায় তো ঢুকি নাই, ডিরেক্টর আমাকে বানাচ্ছে, তাহলে আমি পেমেন্ট কেন বাড়াবো? আমি পেমেন্ট কেন বাড়াবো? ডিরেক্টর আমার পেমেন্ট বাড়াবে কিভাবে? ডিরেক্টর বলবে শিমু তোমার 3 দিন কাজ, সকালে এই 2টা 3টা সিন, এই সিন তোমার বাজেটেই, তা আমি এখানে আমি 3 দিন কাজ দেখে কেন বাড়াই দেবো? আমাকে যদি ডিরেক্টর না দেয় আমি কিন্তু বসে থাকবো বাসায়। এই যে কোনো ডিরেক্টর আমাকে ডাকে না, আমি কিন্তু কল পাই না, তার মানে কি আমি কিছুই না। তো আজকে অপূর্ব, সজল হোক, মেহজাবিন হোক, ডিরেক্টররা ফালাই দিক, ডিরেক্টররা কাজে নেওয়া বন্ধ করে দিক, সবার এরকম হয়ে থাকবে, কারো কিছু করার নাই। কারণ কেউ কিছু এর বাইরে কিছু করতেই পারবে না। আমি শিমু করতে পারবো কেন? আমি নিজেকে ওইভাবেই তৈরি করে আসি যে না, শুধু এইটা না। আজকে আমি আবায়া দিয়ে শুরু করলাম, মাঝখানে 12তে হচ্ছে আমি স্টার্ট করলাম পার্লার, চিন্তা করলাম মিডিয়ার কাজ করব না, 7 বছর পার্লার চালালাম, বিন্দাস চললো। ছোট্ট ফ্ল্যাট থেকে বড় একটা ফ্ল্যাটে পার্লারটা দিলাম। তারপর আমার প্ল্যান ছিল ওটাকে চেঞ্জ করব, ব্রাঞ্চ করব। তো যাই হোক, সামহাও ফ্যামিলি কিছু ইস্যুজ এর কারণে হয়ে উঠে নাই। তারপরে চলে আসলাম ডিএইচএস এ।
আসার পর এখান থেকে আবার শুরু করলাম অ্যাক্টিং এও দেখলাম যে না আমাকে হচ্ছে তেল মারতে হবে, আমাকে যেতে হবে, নানা ধরনের এক্সকিউজ দেখায়, তো সবকিছু মিলা আমি হচ্ছে এটা তো ইয়ে করলাম যে ওকে ফাইন, কারো যদি প্রয়োজন হয়, যদি মনে করে যে না আমাকে দরকার, আমাকে লাগবে, আমি এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট, টাকা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি সারা মাস ভরে ছোট ছোট কাজ করলেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট হয়। তেলের দাম বেড়ে যায়, আমি তেল খাওয়া বন্ধ করে দিই। ডিমের দাম বন্ধ হয়ে যায়, আমি ডিম খাওয়া বন্ধ করে দিই। পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমি পেঁয়াজ খাওয়া বন্ধ করছি, আলু কুচি দিয়ে রান্না করি। তেলের দাম বেড়ে গেছে, মাখায়া উপরে আধা চামচ তেল দিয়ে ভাপে বসাই দিয়ে তরকারি ডান। এত হাই হুতাশ করে স্ট্যাটাস দাও কেন? আর আমি কোন স্ট্যাটাস দিলে সবাই আমার ইনবক্স করে কি রে কি হচ্ছে। আমি এটা আশেপাশে সবার এভারেজ সবার সিচুয়েশন দেখে আমি কোর্স হোক বা যেটাই হোক আমি লিখি আর কি। আবার কিছু জিনিস আমার পার্সোনাল লাইফ। আমি এখানে তোমার কোশ্চেন করতে যাই, কোশ্চেন বললে অনেক কিছু তুমি ট্রাই করছো, বাট তুমি কোথাও স্টিক করো নাই। ওইটাই তো বললাম, স্টিক করি না। ইফ ইউ সি মি আই বিন ডুইং দিস লাইক জার্নালিজম, কিন্তু আমি সেটাই করতেছি। আমার অন্যান্য বিজনেস আছে কিন্তু আমি কিন্তু আমার জায়গাটা পার্থক্য, তোর জায়গা আমার জায়গা পার্থক্য। আমার কিছু ইথিক্স এর জায়গা আছে যেখানে আমি নিচু হইতে পারবো না। না ওগুলো বাদ, বিজনেসের কথা বলতেছি। বিজনেস তুমি একটা চেঞ্জ করছো কেন বারবার? বিজনেস যে বললাম না যে আবায়াটা শুরু করলাম, ডোন্ট ইউ থিংক যে একটা জিনিস ধরে রাখলে একটা ভালো একটা জায়গায় যেতে পারতো? হ্যাঁ যেতে পারতাম। এখন আমি যদি এখন বিজনেস করতে যাই, যে অনলাইন বিজনেস করতে যাই, অ্যাভেলেবেল ভরা না, তো ইজি না। আমার একটু আবার যে খুঁতখুঁতা স্বভাব আছে, প্রবলেম এটা কারো প্রবলেম না, আমারই প্রবলেম। ঠিক আছে, আমি এখন আমরা আসি টাইটেলে, যেটা হ্যাঁ সাতাও মুভি নিয়ে কথা বলতেছিলাম। সাতাও মুভি নিয়ে কথা বলে তারপরে একটু আমরা যে সাতাও মুভিটা, সাতাও হচ্ছে ফার্স্ট মুভি নাকি? হ্যাঁ, সাতাও হচ্ছে অপরূপ রাহি, আমার ফেসবুক ফ্রেন্ড, ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর। হ্যাঁ তুই চিনিস ওকে? আমার ইউনিভার্সিটি, সেটা বললাম। হ্যাঁ, তো ও আমাকে বললো যে দিদি তুমি ইয়ে করো, এখানে দেখা করো দাদার সাথে, দাদা একটা গণ অভ্যুত্থানের অর্থায়নের একটা ফিল্ম ইয়ে করবে, যাও। তা আমি যে ক্রাউড ফান্ডিং, হ্যাঁ অডিশন দিয়ে আসলাম। ওকে ফাইন, একটা হিন্দু বৌদির ক্যারেক্টার, বাট আমাকে দাদা আগেই বললো যে তাসমিতা এখানে কোনো ডায়লগ নাই, কিন্তু কারোই কোনো ডায়লগ নাই, দুই একজনের ডায়লগ, লিড ক্যারেক্টার দুইটাই, ওরকম প্রমিনেন্ট কেউ না, থিয়েটার আর্টিস্ট পুতুল আর হচ্ছে আমাদের ফজলু ভাই। বাবু? হ্যাঁ না না বাবু ভাই না, ফজলুল হক। আচ্ছা যাই হোক, তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই, বলে পেমেন্ট কিন্তু দিতে পারবো না, একটা কনভেন্স। আমি বলছি কোনো সমস্যা নাই দাদা, এরকম একটা কাজে থাকতে পারবো, এটাই অনেক। আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা কাজের সাথে থাকবো, যে আমার অ্যাওয়ার্ড পাওয়ার দরকার নেই, যে আমার অ্যাক্টিং অনেক ভালো, আমার পুরো টিমটা, হ্যাঁ আমার টিমটা, আমার প্রোডাকশনটা অ্যাওয়ার্ড পায়। আলহামদুলিল্লাহ এমন কোন জায়গায় বাদ নাই যে অ্যাওয়ার্ড পায় না। থাইল্যান্ড কি বলে, গোয়া, নেপাল, আরো বহু জায়গায়। হ্যাঁ ফেস্টিভ্যালে, ঢাকাতে কি ইউটিউবে একজন কমেন্ট করেছে, তাহা তাবাসসুম সাতাও মুভি কি ইউটিউবে अवेलेबल? হ্যাঁ ইউটিউবে अवेलेबल। এবং ওইটাতে আমি হিন্দু ক্যারেক্টার। প্রথমে আমি সদবা থাকি, মানে আমার হাজবেন্ড থাকে গ্রামের একটা মোমেন্টে, যে ওরা গ্রামের প্রায় 10-12 জন ছেলে ঢাকায় চলে যায়, ঢাকায় গার্মেন্টসে জব নেয়। গার্মেন্টসে যখন আগুন ধরে যায় তখন ওখান থেকে কিছু লোক লাশ হয়ে ফেরে, এর মধ্যে আমার হাজবেন্ড থাকে, আমি তখন বিধবা হয়ে যাই। তো এই আর কি, গ্রামের তিস্তা বাসীদেরকে নিয়ে একটা গরু থাকে, মা আর গরুর বাচ্চা, আর আমাদের মানুষের বাচ্চার মধ্যে যে ইয়েটা। তো পুতুলের একটা গরু থাকে, ও প্রেগনেন্ট থাকে, ওই টাইমে পুতুলও প্রেগনেন্ট হয়। তো গাভীটা হচ্ছে বাচ্চা ডেলিভারি দেওয়ার পর গাভীটা মারা যায়, আর ওইদিকে পুতুলের মিসক্যারেজ হয়। হ্যাঁ, ওর একটা টিউমার থাকে, টিউমার অপারেশনের সময় মিসক্যারেজ হয়। ও ওই লালুকে হচ্ছে, গরুর বাচ্চাটাকে হচ্ছে নিজের বাচ্চার মতো করে এটা পরে, এটাকে কোরবানি ঈদের সময় জামাই টাকা পয়সা নাই, এই সেই করে, মানে খুব মজা, খারাপ না, এমন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খুব মজা করে দেখেছে ছবিটা, বড়রা সহ, সুন্দর। সো এখন আসি সাতাও মুভির অভিনেত্রী কেন এখন উবার ড্রাইভার, এটা নিয়ে আচ্ছা উবার ড্রাইভার আমি চাই তুমি একটু ইন্সপায়ার করো, বাট আগে তুমি বলো প্ল্যানটা, আমি নিজে ইন্সপায়ার, কিভাবে মাথায় আসলো জিনিসটা?
আমার কথা হচ্ছে ওকে ফাইন, আমি যেহেতু স্টিক করতে পারিনি কোনো জায়গায়, বাট আমি থেমে থাকবো না, আমি করতেই থাকবো আমার যতদিন এনার্জি আছে। হ্যাঁ, সবাই বলে আল্লাহ আপু আপনাকে তো বয়স বোঝাই যায় না, এই সেই হ্যান ত্যান। তো আমার কথা হচ্ছে যতদিন আমি এইরকম আছি ততদিন আমি কাজ করব, সেটা যে হোক। আমি দেখলি না যে আমি কেয়ার গিভারের কাজ পর্যন্ত আমি করার জন্য দাঁড়ায় আছি। যে আমি আমি সেদিনও একজনকে বললাম যে সিনিয়র সিটিজেন যারা আছে বা বাচ্চা, আমি সেই বাচ্চাদের টেক কেয়ার করতে রাজি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে বাইরে যে যদি আমরা সেম কাজগুলা করি, তো তুমি তোমার দেশে করো না, তাহলে আমরা সবাই ইন্সপায়ার্ড হবো। মেয়েগুলা এরকম বেকার বেকার বেকার, আমি খাইতে পারি না, আমার কিছু নাই, ছেলেরা বলবে কিছু নাই কিছু নাই, কিছু করতে পারছিস না, আমার টাকা নাই। কোনো দরকার নাই, কাজ খুঁজে বের করো। হ্যাঁ, আমি স্টিক করতে পারছি না, এটা ট্রু, এটা আমার প্রবলেম, আমার খুঁতখুতার প্রবলেম, আমার ইথিক্স এর প্রবলেম। যেমন ধর লাস্ট যে ইমিগ্রেশন না, ওটা কনসালটেন্সি ফার্ম, ওরা পিএইচডি আর ইয়ে করতো, এটা লাস্ট 22 অক্টোবর আমি জয়েন করি। ফেসবুকে জাস্ট আমি একটা স্ট্যাটাস দিলাম, আই নিড এ জব। তো একটা ফ্রেন্ড লিস্টে একটা ছোট ভাই আমাকে নক দিল, আপু তুমি জবের জন্য পোস্ট দিছো, আমরা এরকম কনসালটেন্সি ফার্ম খুলেছে, তো তুমি একদিন আসো, এই ব্যাপার। তো আমি গেলাম, যাওয়ার পর ওকে ফ্যান সব কথাটা বললো, তুমি যেহেতু মিডিয়ার সাথে রিলেটেড, তো তুমি তো হচ্ছে কোঅর্ডিনেট করতে পারবা, তুমি আমাদের স্টুডেন্টদেরকে কোঅর্ডিনেট করবা। হ্যাঁ, ওকে ফাইন, আমার স্যালারি ট্যালারি ধরা হলো, ডান ফাইন। খুব তারপর কথাবার্তা কি হলো যে এরকম বোনাস টোনাস হ্যান ত্যান। তো আমি ওই যে আমার স্টেট কার্ড কথাবার্তা, আমি টাকার পেছনে ছুটি কম। তা আমাকে বললো যে আপনি যেদিন ওভারটাইম করবেন সে ওভারটাইমের পেমেন্ট পেয়ে যাবেন, যেদিন অফিস ছুটি থাকবে সেদিনও যদি আপনি অফিস করেন তাহলে আপনি সেটা ওভারটাইম পাবেন। তা আমি বললাম যে ভাই আমার ওভারটাইমের টাকার দরকার নাই, আমার যখন ছুটি দরকার হবে আমি সেদিন ছুটিটা নিব। লাইক আমার পুরা সপ্তাহ, তো আমি জয়েন করার পর পুরা মাস আমি 5টা ছুটি ছিল, একটা ছুটি কাটাই নাই। আমি টায়ার্ড হয়ে গেছি ডিওএইচএস থেকে ইস্কাটন আসা যাওয়া করতে, বাসায় আসতে আসতে 10টা 11টা। তো 2 মাস পরে নভেম্বরের দিকে না ডিসেম্বরের দিকে হরতাল হলো না টানা, তখন 3 দিন আমি জানি ও যদি লাইভ দেখে, ও যদি তোকে দেখে, সে দেখতেছে। পরে আমরা সামহাউ জানতে পারলাম আমাদের গ্রুপের সিনিয়র আপুর ছেলে। ওকে, হ্যাঁ, ও দেখে বলবে যে আমারে বাস দিচ্ছে। তো পরে না সে হচ্ছে তারা তখন 2 এমডি, আমি বললাম আমার একটা ছুটি দরকার ছিল ভাইয়া, আমি তো টানা অফিস করছি, জয়েন করার পর থেকে একদিনও ছুটি কাটাই নাই, খুব টায়ার্ড, আর অনেক বছর 17 বছর পর আমি জবে ঢুকলাম। পারে না মানুষ এমন কিছু নাই, সেটা হইতে পারে জব। আমি যদি এডুকেটেড না হইতাম, আমি যদি মাস্টার্স কমপ্লিট না করতাম, আমি যদি এইচএসসি পাস করতাম, তাইলে আমি করতে পারতাম। কেন আমি ম্যাট্রিক পরীক্ষার পরে আমি হাতের কাজ শিখলাম, ইন্টারে পরে আমি কাটিং কাজ শিখলাম, তার মানে এই যে কাটিং। হ্যাঁ, তো আমার মেয়েকে যেরকম শেখাচ্ছি, তুমি সবকিছু করো, কখন কোনটা কাজে লাগবে তুমি বলতে পারবা না। তোমার পড়াশোনাই যে তোমাকে নিয়ে যাবে সামনে, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তো যেটা হলো যে ওই হরতালে আমাকে ফোন দিল, কি ব্যাপার তুমি অফিসে যাও নাই কেন? আমি বললাম যে হরতাল তো, আর ডিউএইচএস থেকে ইস্কাটন যাওয়া অনেক টাফ আমার জন্য, লাইবিলিটিস কে নিবে, আমি যে সিএনজি ভাড়া দিয়ে যাব, সিএনজি তে কিছু হলে লাইবিলিটি সিকিউরিটি কি, তো এই আর কি। তো এই কারণে যখন আমাকে বললো ঠিক আছে তোমার নিয়মে তো অফিস চলবে না, ডান, আমি ছেড়ে দিছি এক কথায়। আবার বিডি জব ইয়েতে ওই অ্যাপ থেকে আবার একটাতে ঢুকে, ওইখানে যেও দেখি প্রবলেম, ওই লোক প্রতিদিন 12টার পরে এসে মিটিং করে, বলে কি যে সবাইকে অফিসে ম্যাম ডাকতে হবে, স্যার ডাকতে হবে। যে আমার জুনিয়র রিসেপশনিস্ট, ওকে আমি কেন স্যার ম্যাম ডাকবো? আমি বললাম যে দেখেন, আমি সবাইকে, আমি কাউকে স্যার ম্যাম ডাকি না, উইদাউট আমার স্কুল টিচার, কলেজ টিচার, ভার্সিটি, এরাই আমাদের স্যার। আমি বড় জোর ভাইয়া ডাকতে পারি, অথবা নাম ধরে আপনি করে ডাকতে পারি, আমি স্যার কাউকে ডাকতে পারবো না, ম্যাম। এইটা নিয়ে খুব আমার উপর খেপা। ওইটাও 10 দিন করার পর ছেড়ে দিচ্ছে, আমি লাগবে না। আমি ভাই আপনার টাকা লাগবে না, রাখেন। তা আমাকে 9-10 দিনে হিসাব করে আমাকে টাকা দিচ্ছে, আমি প্লিজ ভাইয়া লাগবে না। এই হচ্ছে আমার প্রবলেম। তো শাড়ি, যেটা শাড়িটা এখনো আছে, 4টা ডিজাইন। তো পরে যে এই জন্যই বলতেছি উবারের কথাটা, যে তখন আমি যখন লাস্টে যে জবটাই ছিলাম, ওয়ার্ক পারমিট ভিসা করে, ওরা ইটালিতে ওয়ার্ক পারমিট করে, কানাডায় করে। তো প্রসেসিংটা জানার পর আমি চিন্তা করলাম যে প্রথমে হচ্ছে পিএইচডি প্ল্যান করলাম। তা আমি পরে অফিসে কথা বললাম যে আমার কি পসিবল পিএইচডি করা, আমি তো এই সাবজেক্টে পড়াশোনা করছি। তো বলে মাস্টার্স কবে হবে? হিসাব করে দেখে আমার প্রায় 20 ইয়ার্স গ্যাপ।
তো এত গ্যাপ, তার মধ্যে আমার কোনো গভর্নমেন্ট সার্ভিস নাই, আমি কোনো রিজন দেখাতে পারবো না, প্রপার রিজন। আমাকে প্রপার রিজন দেখাইতে হবে যে আমি কি কারণে পিএইচডি এত বছর করি নাই বা এত বছর গ্যাপ কেন, আমার চাকরিও না, তাহলে কি করলাম। তা আমি ওকে ফাইন, তাও আমাকে বলছে তুমি পারবা, 2-3 বছর টাইম দিতে হবে তোমাকে এটার পিছনে, রিসার্চার যারা আছে ওদের সাথে কাজ করতে। আমি বাদ। তো ওইটা ছেড়ে দিয়ে যখন এই অফিসে জয়েন করি, তখন মাথায় ঢুকলো যে কানাডায় ট্রাই করি না 10 বছর পর মাল্টিপল ভিসা, যদি যেতে পারি তাহলে আমি কি জানি ওইটার ওইটা একটা প্ল্যান করলাম যে আমি এটা জানি, এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো। ওকে ফাইন, একটা কি করতে পারবা? তোমার কোয়ালিটি কুকিং করতেছো। আচ্ছা, এর মধ্যে আমার হচ্ছে আলু পরাটা সিগনেচার ডিশ, দই বড়া এবং কাটা মশলা গরু মাংস, এই 3টা জিনিস হচ্ছে জাস্ট অসাম। আমি আমার নিজেরটাই বললাম, আমার এখন খাওয়া নেই যদিও, বাকি আচ্ছা খাওয়াবো না, বাকিটা চাপাবাজি করতেছে 5 বছর ধরে। না চাপাবাজি না, তারপরে বলো। ট্রু তারপরে বলো। তো হ্যাঁ ট্রু, চাপাবাজিটা ট্রু না কি? হ্যাঁ চাপাবাজি ট্রু। তারপরে তো আচ্ছা ওকে ফাইন, যেহেতু কি বলে এটাকে, স্ট্রিট ফুড তো সব জায়গাতে অ্যাভেলেবল, তো চিন্তা করলাম ছোট একটা ছাতা নিয়ে বসে যাব কুকারের মধ্যে। প্রথমে হচ্ছে $1, $2, যদি $1 একটা আইসক্রিম পাওয়া যায়, এটা আমার প্ল্যান। মানে ফর কানাডা। হ্যাঁ কানাডা। প্রথমে তো আমি যাবো, যেহেতু আমি 6 মাসের, কারণ 6 মাস আমাকে ঘুরে ঘুরে চলে আসতে হবে, তো 6 মাস তো আমাকে সার্ভাইভ করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, যে প্রসেসিং এ যাবো, ওই প্রসেসিং আমি প্রথমে চলে আসবো, দেন সেকেন্ড টাইম গিয়ে আমি ওই লয়ারের সাথে কথা বলে, যেই প্রসেসিং এ আমাদেরকে আমরা লিগ্যাল এন্ট্রিটা পাবো, এই প্রসেসিংটা করতে আমার $155 লাগবে, কানাডিয়ানটা। তো ওই টাকাটা যদি বেশিও লাগে, যদি 200 লাগে 200 দিব, তো ওইটা দিয়ে আমি প্রসেসিং স্টার্ট করে দিব। স্টার্ট করার পর সময় লাগে, তো সময়টা যখন আমি পেপারটা পেয়ে যাব, মানে পার্মানেন্ট না টেম্পোরারি টিআরপি পেয়ে যাব, তখন আমি কি করব। তো প্রথমে 1 বছরের জন্য তো আমার একটা অ্যামাউন্ট আমি ওকে ধরে রাখলাম, এই বাজেট। দেন আমার এইটা প্রথম স্টার্টিং হচ্ছে এটা। ওখানকার তো একটা কানাডিয়ান ইয়ে তো আছে, গ্রুপ ফেসবুক, এখন তো সব ফেসবুক, ওখানে দিব আমি যে $2 প্লেট, কি বাংলাদেশি কাটা মশলা গরু মাংস, বিফ, ওকে, পটেটো পরোটা, যেটাই হোক, বাংলা নামই দিই আর ইংলিশ নাম দিই, যেটাই হোক, আলু পরোটা আর হচ্ছে দই বড়া, এই 3টা জিনিস। তো দই বড়া হচ্ছে বিকালের স্ন্যাক্স, আর ওইটা হচ্ছে যে কোনো টাইমে, সেটা বিকালে হতে পারে, ডিনার হতে পারে, লাঞ্চ হতে পারে। তো আলু পরোটা তো নরমালি আলু পরোটা যেটা হয়, সবাই আটার মধ্যে ময়দার মধ্যে আলু এরকম করে দিয়ে করে, বাট আমারটা পুরো টোটালটাই আলু দিয়ে। তুমি পছন্দ ছেড়ে চলে যাচ্ছে, বুঝছি, তোমার কোয়ালিটি। হ্যাঁ তুমি এই হচ্ছে তো এইটা। তারপর হচ্ছে আমি কাটিং জানি, জামা কাপড় টেলারিং করতে পারবো। তুমি কাজ কি জানো সেটা তুমি ঠিক করলে, যে এইটা জানো, কাটিং, মাসাজ, ড্রাইভিং, কুকিং। ওকে কুল, এগুলো তোমার কোয়ালিটি, রাইট, এগুলো তুমি জানো। দেন আমি পরে জেদ ধরে, বাসায় হলো না কিছু, আমি গেলাম টাকা পয়সা ইয়ে করে, একটা ফ্রেন্ডের হেল্প নিয়ে, জব এক্সপেরিয়েন্স হ্যান ত্যান দেখে টেকে আমি 3 দিনের মধ্যে আমার সিঙ্গাপুর মালয়েশিয়া ভিসা কমপ্লিট করে আমি সিঙ্গাপুর চলে গেলাম। 4 দিন থাকলাম ওইখানে, ঘুরে দেখলাম কি ব্যাপার স্যাপার। মালয়েশিয়া 10 দিন থাকলাম। ওখানে যে দেখি যে সবাই হচ্ছে কি বলে গাড়ি চালাচ্ছে। একজন সার্জন ছিলেন, উনি জব ছেড়ে দিলেন, জব ছেড়ে দিয়ে উনি ওনার নিজে গাড়ি চালাচ্ছেন। তা আমি চিন্তা করলাম 50 প্লাস 60 70 মহিলারা, পিচ্চি মেয়েরা, ওরা যদি পারে, ওয়াই নট আমি। তো আমার যেহেতু কিছু টাকা ছিল আব্বার দেয়া, তো আমি কি করলাম, আমার টাকা ছিল না, আব্বার দেওয়া টাকা ছিল, আব্বার দেয়া ডেফিনেটলি আমার এক টাকাও নাই। আমি যদি জমাইতাম তাহলে হয়তো কিছু থাকতো। আমি সবার আগে, তুই বলার আগে বলছি আব্বার দেয়া কথাটা বুঝো। আমি বললাম যে নিজে তুমি এত কিছু ট্রাই করছো, বাট কখনো সেভিংস এ না না, সেভিংস এ যাই না কেন, সেভিংস এ জানা আমি একটু আব্বার মতো, হ্যাঁ ওটা আমি পরে গল্প সেভিংস এ যাই না। তো যাই হোক, তো এই আমি পরে চিন্তা করলাম যে আমি একটা গাড়ি কিনি প্রথমে। হ্যাঁ, তো টাকাটা নষ্ট যেন না হয়। 3-4 লাখ টাকার মধ্যে, 2 লাখ টাকার মধ্যে গাড়ি কিনে আগে প্র্যাকটিস করি। এটা বাড়তে বাড়তে 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 7 লাখ টাকা। আমি গাড়ি দেখি পছন্দ হয় না, এই করতে করতে অলমোস্ট 14-65 দিয়ে আমি গাড়িটা কিনলাম।
তো কিনে আমি সবাইকে বললাম, আমার যারা ওয়েল উইশার ফ্রেন্ড যারা আছে ওদেরকে বললাম যে দেখ এরকম বাইরেও তো সবাই মেয়েরা গ্র্যাব চালায়, উবার চালায়, তাহলে আমিও করি, অ্যাটলিস্ট বসে থাকা লাগবে না, কারো আশায় বসে থাকতে হবে না। আমার কাছে টাকা নাই, সিরিয়াসলি আমার তাই হয়, টাকা নাই, গ্যাস তো আছে গাড়িতে, আমি অ্যাপ অন করে চলে যাচ্ছি, আমার হাতে কিছু টাকা চলে আসবে। তো আমার কথা হচ্ছে আমি এই নভেম্বর ডিসেম্বর থেকে আমি উবার রেজিস্ট্রেশন করি, তারপর কিছুদিন হলো পাঠাও রেজিস্ট্রেশন করি, যদিও এখানকার পরিস্থিতিও খুব একটা ভালো না, তারপরেও আমার কথা হচ্ছে যে হ্যাঁ হেল্প নিয়ে তো ডেফিনেটলি চলতে হয়, কেনা ব্যাংক থেকে যদি বড় বড় লোকেরা লোন নিতে পারে কোটি কোটি টাকা, তা আমরা 2, 4, 5,000, 20,000, 30,000 ফ্রেন্ডদের কাছে কারো কাছে লোন কেন নিতে পারে? লোন ছাড়া কেউ চলতে পারে না, ওটা বাদই দিলাম, কিন্তু কারো কাছে সাহায্য চাইতে হবে না, ভাই আমাকে সাহায্য কর, আমাকে কাজ দে। আমি এখন আমার এই যে সবাই বলো না তুমি তো গাড়ি নিয়ে খুব ঘুরে বেড়াচ্ছ, তো অ্যাকচুয়ালি আমি ঘুরে বেড়াই, আমি রাইড শেয়ার করি, এবং এটা তারাই করতে পারবে যারা যেই জায়গাটা যে কাজটাকে যে পছন্দ করে। আমার ডিজাইনিং পছন্দ, যদিও আমি এটা স্টিক করতে পারি না, এখানে থাকতে পারি না, তবে আমি আমি যদি টার্গেট করি যে আমি এইটাতে যাব, তো আমি এটা দাঁড় করাই যাবো। আমার পার্লার আমি টার্গেট করছি, আমি পার্লারে কিন্তু সাকসেস, 7 বছর পার্লার চালাইছি, আমি গাড়ি কিনছি, এটা তো আমি সাকসেস, আমি ড্রাইভিংটা প্রচন্ড এনজয় করতেছি এবং বিন্দাস আমি ঘুরে বেড়াচ্ছি। আমার উবারে এত সুন্দর করে একটা প্রোফাইল রেডি করা, কোনো উবার রাইডারদের প্রোফাইল নাই, আমার আছে। যখনই দেখে একটা কি নাম আছে তোমার প্রোফাইল? হামিদ আক্তার। হামিদ আক্তার, হ্যাঁ, তো যখনই দেখে যে একটা চেয়ারের মধ্যে এরকম বসা একটা মেয়ের ছবি, তখন একটু তো কিউরিওসিটি কাজ করে, তখন ওরা আমার প্রোফাইলে ঢুকে, প্রোফাইলে ঢোকার পর দেখে যে আমি হামিদ আক্তার, আমি এই করে আসছি, ডিজাইনার, আমি আর্টিস্ট, আমি সাতাও ফিল্মটা ওখানে লিংক দেয়া। তো আমি এনজয় করি ড্রাইভিং, এবং সবাই যেন আমার গাড়িতে চড়ে, মানে আমার সাথে আমার রাইডটা যেন এনজয় করে। আমি এক্সপেরিয়েন্সে যাব, তার আগে যখন তুমি শুরু করছো, when you like got the first ride, and তুমি যখন দিলা যে আমি এরকম উবার রাইড দিচ্ছি, লাইক ইউ নো ড্রাইভিং এন্ড উবার কার, তারপরে ধরো তুমি তোমার ফ্রেন্ডরা আশেপাশে থেকে কে কি বললো, বা ফ্যামিলি থেকে কে কি বললো? ফ্যামিলি থেকে তো আব্বা আম্মা খুবই এক্সাইটেড, আমার ছোট ভাই বাবু, শফিক জানে কিনা আমি জানি না, বাবু জানে। বাবু সেদিন বলতেছে তুমি পাঠাও, উবার চালাচ্ছ, রাইড শেয়ার করো, ভালো, আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। অনেকেই আছে ভালো অ্যাপ্রিসিয়েট করছে, এবং আমার ইউজার যারা, ওরা তো ইভেন ডিএইচএস থেকে যখন ডিফেন্সের লোকরা ওঠে, ওরা মোবাইলে এরকম করে দেখতে দেখতে ঢোকে, দেন বসার পর বলে আপু কিছু মনে করবেন না তো, আপনি আর্টিস্ট তাই না? তো আমি কম কাজ করি আর যাই করি, আমি তো অভিনেত্রী, এমন না যে এখন আমি অ্যাওয়ার্ড পাইছি বলে আমি অ্যাক্টর না, বা আমি একটা কাজ করছি বলে, আমি তো অ্যাক্টর হওয়ার জন্যই তো আসছি, একটা কাজ করছি, আমি চান্স পাচ্ছি না, তো অলমোস্ট আলহামদুলিল্লাহ অনেক কাজ করছি। তো যাই হোক, আমি সাতাওকে ভুলবো না, দ্যাটস আমার উবার প্রোফাইলও আমার সাথে, এবং এই প্রোফাইলটা রেডি করে দিলেন হচ্ছে আমার সাতাও ডিরেক্টর সুমন খন্দকার সুমন দাদা। তো যখন তোমাকে রাইডে উঠে তখন কি হয়? তো তখন বলে আপু আসলে আপনাকে দেখে খুব খুব এক্সাইটেড, যে এই প্রথম ফার্স্ট, এবং আমার 300 অলমোস্ট 350 রাইড শেয়ার হয়ে গেছে উবারে, সবাই হচ্ছে আমি ফার্স্ট রাইডার, কিন্তু আমাদের উবারে প্রায় আমাকে নিয়ে 13 জন ফিমেল রাইডার, পাঠাওতে কয়জন আছে জানি না। তো যারা আসে তারা খুব, ইভেন অনেক হাজবেন্ডরা কল করে দেয় ওয়াইফদের জন্য, কেন ফিমেল রাইডার। এবং আমার মনে হয় যে ফিমেলরা যদি আসে, যেমন ধর যে চাকরি করতে গেলে অনেক অনেক হ্যাসেল পোহাইতে হয় না, অফিসিয়াল কিছু ইন্টারনাল প্রবলেম, ছেড়ে আসো ভাই, ড্রাইভিং শুরু করে একদম নিজের মতো করে বিনা। হ্যাঁ, একটু গাড়ি কিনতে তো টাকা লাগবে, না না তোমার আব্বু তোমাকে টাকা দিবেন না, সবাইকে দিবে 5 লাখ টাকার মধ্যে গাড়ি কিনে উবার শেয়ার করা যায়। হ্যাঁ, আমি একটু এক্সপেরিয়েন্স, সবাই আমাকে বলে ড্রাইভিংটা তো এরকম শিখতে হবে, জানতে হবে, তাই না? ডেফিনেটলি আমি ড্রাইভিং শিখছি হচ্ছে 2005-এ, দেন মামার হাইস চালাতে যে, মানে গ্রামের রাস্তা তো যাই হোক একটা দেয়ালের সামনে এরকম করে ঘুরাই ফেলছে, ওটা আমার ফার্স্ট ইয়ে ছিল, হাইস, মামার নতুন গাড়িটা কিনছে, ওই থেকে আমি আর স্টিয়ারিং ধরি নাই, ভয় পেয়েছি। আমি একদিন অ্যাক্সিডেন্ট করে আমি তো ধরি না। মালয়েশিয়া যাওয়ার আগে
আমি 26টা ক্লাস করে যাই, যেহেতু আমি পর্তুগালের প্ল্যান করছিলাম, কানাডার প্ল্যান করছিলাম, দ্যাটস ওয়াই আমি হচ্ছে 26টা ক্লাস করি ডিএইচএস এ শিমু ড্রাইভিং সেন্টার থেকে আমার নামে। তো ওখান থেকে করে যাই, আসার পরে আসলে তারপর 3 দিন কি 4 দিন লাগছে আমার ঢাকায় একটু ভয়টা কাটাই। হ্যাঁ, তো ঢাকা ড্রাইভিং করা তো বাপরে বাপ, প্রথম 2-1 দিন আমার কেয়ারটেকারকে নিয়ে যেতাম, তাকে পাশের সিটে রেখে আমি চালাতাম। থার্ড দিন আমি পুরান ঢাকায় যাই, পুরান ঢাকায় যাওয়ার সময় বনানী ফ্লাইওভারে ওঠার সময় ডান দিক থেকে একটা বাস আমার গাড়িতে লাগাই দেয়। তো যাই হোক, এখন আমি বিন্দাস ড্রাইভ করি। যখন আমি রাতে বাসায় ফিরি মিউজিক ছেড়ে দেই, আর হচ্ছে কেউ যদি পিছনে যদি অনেক দামি দামি গাড়িগুলা থাকে না, বড় বড় জিপ, প্রাডো, ল্যান্ড ক্রুজার, ওরা পিছন দিকে ডিপার দিতে থাকে সাইড দেই না কেন। এখন আমি তো স্পিড মেনটেন করে চলি। তুমি ফাঁকার রাস্তা দেখে আমি কি তোমাকে 30-এর জায়গায় 50-এর জায়গায় আমি 80 চালাবো? তুমি যাও না, বাম দিকে জায়গা আছে, আমি 50 জায়গায় আছি, তুমি যাও, আমাকে ওভারটেক করে ডিপার দিতে থাকে। তখন মেজাজটা খারাপ, তখন আমি ওকে সাইড দিই, দেওয়ার পরে না এবার আমি টান দিয়ে তো ওরে পিছনে ফেলা, আমি চলে যাই। তো এই রাইড গুলো আমি পরে আসার টাইমে ভিডিও করি, যেখানেই যাই 300 ফিটে অনেক সময় ড্রপ করতে যাই, তখন ভিডিও করতে সবাই ভাবে কি আমি মনে হয় ঘুরে বেড়াচ্ছি। বাট তোমার মাথায় কিভাবে আসলে তুমি ঘুরে বেড়াচ্ছিলে উইথ ইওর ফ্রেন্ডস, যদি তুমি বলতেছিলে আমাকে ইউ ক্যান শেয়ার, লাইক ফ্রেন্ডদেরকে ছোট করা হবে হয়তো, তুমি হুট করে বললে হ্যাঁ ঘুরে বেড়াচ্ছো, দোস্ত চল ঘুরে আসি, যাচ্ছ ফর নাথিং, তেল পোড়াচ্ছিলা, মানে আর্নিং জিরো ছিল, বাট তুমি খরচ করতেছিলা মানে গাড়ির পেছনে বা, তো এরপরে মাথায় কিভাবে আসলো? মানে প্রথমে তো তুমি ফ্রেন্ডদেরকে টাইম দিতে পারো না? না, প্রথমে তো ফ্রেন্ডরা হচ্ছে নিত, 2-1 আছে যারা হচ্ছে এরকম নেয়, ডে লং নেয়। যেমন একটা ফ্রেন্ডকে তো হুট করে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেহেতু, তো কিছুদিন পরে দেখি যে হ্যাং হয়ে যায় গাড়ি। একদিন রাস্তায় তো ক্যান্টনমেন্টের এখানে বন্ধ হয়ে গেল 11:30টায়। তো সকালবেলা রাতে, তো ভাগ্য ভালো যে বাসার কাছে ক্যান্টনমেন্টে বন্ধ হয়ে গেল। একটা ওয়ার্কশপ থেকে ফ্রেন্ডের মাধ্যমে আমি ইয়েকে আনানোর পর ব্যাটারি লাগবে। এক ফ্রেন্ডকে হচ্ছে দোস্ত থ্যাংক ইউ সো মাচ, ও ফ্রেন্ডকে হচ্ছে বললাম দোস্ত 6,000 টাকা লাগবে, আমি ব্যাটারি কিনবো। আমি টাইম থাকলে আমি বলি, কারণ এটা সবার শোনা উচিত, হ্যাঁ সবার শোনা উচিত, এই জন্য বলতেছি আর কি। তো বললাম দোস্ত আমার 6,000 টাকা লাগবে, আমার গাড়ির ব্যাটারি চেঞ্জ করতে হবে, ব্যাটারি বসে গেছে, ফুলে গেছে। বলে এখনই লাগবে? আমি বলছি হ্যাঁ। বলে বিকাশ করলে হবে? আমি বলছি হ্যাঁ। ও বিকাশ করে দিল। আমি 6,500 টাকা দিয়ে ব্যাটারি কিনলাম। আমি বলছি দোস্ত টাকাটা তুই রাইড শেয়ার করে কাটিস। ওর যখন যেখানে লাগছে ও আমাকে বলে তাসমিতা, তাসু, আমাকে তাসু বলে ডাকে, ও তাসু বলে ডাকে। তো বলে কি তাসু 300 ফিট যাবো, তাসু অমুক জায়গায় যাবো, তাসু তোর ভাবি কিনে ডাক্তার এসে যাবো। তো ওইখান থেকে আমি যে ডিএইচএস থেকে যাচ্ছি বা বনানী থেকে ওকে পিক করতে যাচ্ছি, ওইটা আমি কাউন্ট করি না। আমি কাউন্ট করে ওর বাসা থেকে, হ্যাঁ উবারে আমার কত টাকা আসে, ওইভাবে এই 6,000 টাকা ডান করছি আমি। দেন আবার কিছুদিন আগে আবার আমার কাজ করাইতে হচ্ছে, আমার ইনজেক্টর এগুলা চেঞ্জ, আবার 3,000 টাকা ওই ফ্রেন্ডের কাছে। ওকে, তো এরকম করে কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে বলে এই কই তুই টাকা লাগবে না, ইউ আর আর্নিং এখন না ফ্রম উবার। না ডেফিনেটলি তারপরও লেগে যায় না মাঝে মাঝে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছিল যে আমার যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমি বুঝি না, অনেক কিছু বোঝারও একটা ব্যাপার আছে, বুঝতে টাইম লাগে। তো এখন ওই যে গ্যাস পড়ে বেশি বা কি দেন আমার হয়। তবে ফার্স্ট মান্থে আমি 48K আর্ন করি উবার থেকে, 20K আমার যায় এলপিজি, বাকি 4.5 যায় হচ্ছে উবার কমিশন, আর বাকি 23K হচ্ছে আমার প্রফিট ছিল। এর মধ্যে 3K হচ্ছে আমার আদার্স খরচ, বাকি 20K। তো 15,000 টাকা যদি আমি ডিপিএস করে রাখি, আমার ওখানে আসবে হার্ডলি 8.5 কি 9,000 টাকা। তো আমি সেখানে উবার চালায়া বা আমি রাইড শেয়ারিং উবার চালাই, উবার মারা এটা না বলি, রাইডারদেরকে রেসপেক্ট করা উচিত। আমি প্রত্যেকটা রাইডারকে রেসপেক্ট করি। ওখানে যে কি পরিমাণ রেসপেক্ট করে, ও মাই গড, মানে মঞ্জু আমি জাস্ট লিটারালি আমি বলি কি এ কি, আমি যদি বাইরে দেশে চালাইতে পারি আমি চেঞ্জ করবো, আজকে না হোক আমাকে দেখে আরেকজন চেঞ্জ করবে যে একটা ভাড়া গাড়ি কিরকম রাখা উচিত। আমার গাড়িতে উঠে সবাই হোমলি একটা ফিল পায়, এনভায়রনমেন্ট পায়, এবং এটাই আমি চাচ্ছিলাম যে সবাই, আমার পিলো রাখা আছে, যেমন পিলোটা যদি আমি এখন এইভাবে গাড়িতে বসে অনেক আরাম লাগবে, কিন্তু রিল্যাক্সে যাওয়া যায়। সো আমার 3টা সিটের মধ্যে আমার 3টা পিলো রাখা।
সুন্দর করে সাজানো আমার গাড়িটা শুধুমাত্র এদের জন্য। তো ফ্রেন্ডরা যখন ডাকে, আমি দু একবার গেছি, যাওয়ার পরে এখন যেটা হলো যে ওরা আমাকে তেল খরচ দেয়। তেল খরচ মিন্স হচ্ছে গ্যাসের খরচ দেয়। এখন সবাই জানে কিন্তু যে আমি গাড়িটা আসলে কি পারপাসে কেনা, যে আমি রাইড শেয়ার করবো। এবং কারো কাছে অনেকে আছে না গেট টুগেদার করে ডোনেশন দেয়, আমি কিন্তু কারো কাছে ওইভাবে চাই না, আমি লোন চাই। আমি কাউকে বলি না, আমি কি বলি, আমি সাহায্য চাই না, ফ্রেন্ডের কাছে অনেকে দান চায়, আমি দান চাচ্ছি না, ডোনেশন চাচ্ছি না, আমি চাচ্ছি আই নিড এ হেল্প, কি আমার কিছু টাকা লোন লাগবে, সেটা আমি 2 মাসের মধ্যে দিব, 1 সপ্তাহের মধ্যে দিই, এটা বলেই নেই। না দিতে পারলেও সেটা আমি বারবার নক দিই, দোস্ত আমি কিন্তু দিতে একটু দেরি হচ্ছে। তো এই আর কি। তো তারপর থেকে ওই আমি একটু ফ্রেন্ডদের সাথে ইয়েটা কমাই দিচ্ছি। আমি এখন রাইড শেয়ারিং করি, অনেকেই জানে না, আজকে সবাই জানবে যে আমি রাইড শেয়ারিং করি। সেদিন এক ডিরেক্টরকেও বললাম যে দাদা, অনেকেই বলে যে কাজ পায় না কাজ পায় না, দাদা আমার একটা গাড়ি আছে, আমি রাইড শেয়ারিং করি। তারপরও আপনার যদি কখনো মনে হয় যে আমাকে দিয়ে কোনো ক্যারেক্টার আপনার কাজে লাগবে, আপনি আমাকে কল দেন। do something on screen. আমি এখনো চাই, আমি এমন কিছু কাজ করি যেটা হচ্ছে আমার, যেমন সাতাওতে ডায়লগ ছিল না, কিছুই ছিল না, তারপরেও এত সুন্দর একটা কাজ ছিল, দাদা এত সুন্দর, মানে আমার অ্যাক্টিং এর জায়গা ছিল। আমি যে ক্যারেক্টারটা, আমাকে কেউ চিনতেই পারে না সেটের মধ্যে, তাসমিতা আপা কই, তাসমিতা আপা কই, আমি সেই যে আমি এখানে, মানে আমি গেটআপ টেটআপ নিয়ে বসে আছি। তো এটাই আর কি, যে সাহায্য চাওয়ার কিছু নাই। বাট এই যে তোমার যে প্ল্যানটা, আমাদের এখানে খুবই রেয়ার এই জিনিসটা। আমাদের এখানে মাত্র তুমি বলে 13 জন, বাট কেউই তোমার মতো অভিনয় থেকে আসে নাই, মডেলিং থেকে আসে নাই। ফার্স্ট রাইডার যে ছিল, আমি ইন্সপায়ার্ড হয়েছে প্রথমে তাকে দেখে। ওকে, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তাকে কিভাবে পাবো। ইউটিউবে তার এখনো ইয়ে আছে, সে বিটিভির ইনলিস্টেড সিঙ্গার ছিলেন। হ্যাঁ, কোভিড এর টাইমে তার গাড়িটা সেল করে দিতে চাচ্ছিল, পরে সেও ঠিক আমার মতো প্ল্যান করলো। আমার প্ল্যানটা ছিল অন্যরকম, তারটা হচ্ছে গাড়ি সেল করে দিবে, চলতে পারছে না, দ্যাটস ওয়াই গাড়িটা সেল। পরে চিন্তা করলাম আমি যেহেতু ড্রাইভিং জানি, ওয়াই নট আমি উবার রাইড শেয়ার কেন করতে পারি না। তারপর সেটা, কিন্তু ওই আপুটা হচ্ছে রাতে রাইড শেয়ার করে আর কি, বাট আমি রাতে একটু ইনসিকিউর ফিল করে দেশে এখানে আসতে যাচ্ছিলাম। লাইক যখন তুমি শুরু করছো, মানে এই যে সেফটি একটা ব্যাপার তো আমাদের এখানে আছে, বা সিকিউরিটি, কি একটা মেয়েকে যখন দেখতেছে, এই জিনিসটা আসলে কতটুকু তুমি আমাদের সাথে শেয়ার করতে পারবা? একটু তো ভয় লাগে যখন 4 জন ওঠে। ওকে, 4টা ছেলে আমাকে প্রথমে বলে, আপু আপনি তো ফিমেল, তো আসলে আমরা তো 3 জন বা আমরা তো 4 জন, কোনো প্রবলেম হবে? আমি বলি ভাইয়া প্রবলেম হবে না, দিনের বেলা হলে আসলে আমি প্রবলেম ফেস করি না। কিছু ঠিক করো ক্লিপটা, এটা হ্যাঁ কিছু ইয়ে আছে এভাবে, এদিকে উল্টা, এটা রাইট, কুল, ওকে ওকে। তো কিছু জিনিস আছে যে একটু নিজের প্রাইভেসি নিজের মেইনটেইন করতে হয়, লাইক চাইল্ড লক দিয়ে দেয়া। এটা আমি সবাইকে বলে দেই, ছেলে রাইডার বা মেয়ে রাইডার যাই হোক, চাইল্ড লক অন করে রাখবেন। তাহলে ভেতরে যেই থাকুক, আপনাকে যেভাবেই থাকুক, আপনি পাঠাও হোক উবার হোক, অ্যাপ ছাড়া কখনো যাবেন না। অ্যাপ ছাড়া গেলে যেটা হবে যে আপনি তাদেরকে ইনফর্ম করতে পারবেন না। আমি কখনোই অ্যাপের বাইরে যাই না, অ্যাপের বাইরে যাই না। তো ওখানে আমি ফ্রেন্ড ছাড়া, হ্যাঁ ফ্রেন্ড ছাড়া, মানে আমার পরিচিত ছাড়া। তো অ্যাপের তখন আমি নক করতে পারবো, কারণ সে তখন আর বের হতে পারবে না। আমার কাছে তখন কি নিতে পারবে, বড় জোর গাড়ির চাবিটা, আমাকে মেরে ফেলবে, সে তো বের হতে পারবে না। ততক্ষণে তো গ্লাস ভেঙে যাবে, ভেঙে বের হবে। তো ও গ্লাস ভেঙে বের হইতে হইতে আমার দরজা দিয়ে আমি বের হয়ে, দরজা আমি না খোলা পর্যন্ত সে খুলতে পারবে না। ততক্ষণে লোকজন জড়ো করে ফেলবো। সো চাইল্ড লক অন করে রাখবেন। তো আমি এই চাইল্ড লক দিয়ে রাখি, আমি বাইরে থেকে খুলি। একদিন আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি ওদের ব্যাগ উঠায় দাও? ডেফিনেটলি আমি তাদের ব্যাগ উঠাই দিই। কেন উঠাই দিই? বাইরে আমি দেখছি যে ওরা ব্যাগ ক্যারি করে, মানে ব্যাগটা, গাড়িটা আমার, এটা মেইনটেনেন্স খরচ আমার, টেক কেয়ার করার দায়িত্ব আমার। ওই লোক কিভাবে ব্যাগটা রাখবে ভাই, ট্রু ট্রু, বডিতে এইভাবে পা দিয়া তারপর উঠে মাটিটাকে ছাড়া বেড়া করে ফেলছে। আমি একটা ইউজার নামে আমি গাড়ি ক্লিন করি, একটা ইউজার নামে আমি গাড়ি ক্লিন করি। তো এটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য করা উচিত। সো ইটস লাইক সেফ তোমার এখন এরকম? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ। বাকিটা তো একটা ভালো একটা এক্সপেরিয়েন্সের কথা বলো। একদিন 11 নাম্বার ব্র্যাক ব্যাংকের এখান থেকে একজন কল দিলেন, উনি গুলশান, না গুলশান,
গুলশান যাবে কাচ্চি ভাইতে, গুলশান না বনানী, ওই যে বনানী বনানী 11, হ্যাঁ। ওয়েস্টিনের এখানে। বনানী 11, হ্যাঁ। প্রথমে আসলো একজন, ওকে ফাইন, ওনার পিছন পিছন আরেকজন, দুইজন। বলে আপু একটু সামনে উঠবে। এবার তো আমি ভয় পাচ্ছি, আমার জাস্ট সোয়েটিং হচ্ছে, আমার বিপি হাই হয়ে গেল, কি ব্যাপার, আরেকজন, আবার আরেকজন, টোটাল 4 জন। আর 11 নম্বর মিরপুর 11 মানে তো ছাপড়ি। মিরপুর, তুমি গুলশান বলতেছো কেন? আচ্ছা, মিরপুর 11 থেকে গুলশানে আসবে। হ্যাঁ, মিরপুর 11। আচ্ছা, ওকে ফাইন। কিছু দূর যাওয়ার পর এই হাই হ্যালো ট্যালো করার পর আপু কি, আপু আপনি এরকম, যে পরে একজন বলতেছে আপু একটা কোশ্চেন করে, আমি জি ভাইয়া বলেন। তো বলে কি আপনার ভয় করতেছে না যে 4টা ছেলে? আমি ভাইয়া যখন আপনি সেকেন্ড থার্ড জন যখন উঠলো ডেফিনেটলি আমি তখন ভয় পেয়েছিলাম, কিন্তু কিছু করার নাই আমার, আমি তো আপনাকে জিজ্ঞেস করতে পারি না যে ভাইয়া আপনার কি 4 জন? আমার মা বলে তুমি বলবা তুমি মহিলা না আসলে উঠাবো না। আমি মা এটা কি জিজ্ঞেস করা যায়? হ্যাঁ, জিজ্ঞেস করা যায় এটা, যে ভাইয়া সাথে কি মহিলা আছে? তা আমি মা এটা জিজ্ঞেস করা যায় না, তা আমি কি জিজ্ঞেস করতে পারি? আরেকদিন এ গেল, বলে কি আপু সেলে উঠাবে, এবং প্রত্যেকটা ইউজার মানে আমাকে জাস্ট আমাকে নিয়ে প্রাউড ফিল করে। আরেকটা জিনিস হচ্ছে আমি অনেক কনফিডেন্ট আমার ড্রাইভিং এ, প্রত্যেকে নামার সময় বলে আপু, এবং রাস্তা পার হয় যখন যারা, আজকেও একজন আমাকে থামস আপ দিল, কেন জেব্রা ক্রসিং না, তারপর আমি তাকে পার হইতে দিছি, সে আমাকে বলতেছে যান, আমি বলছি না, আমি যেতে গেলে আমার পিছনে আরেকটা গাড়ি যাবে, এই লোকটা দাঁড়ায় থাকবে, আমি 2 সেকেন্ড লাগবে তার আমার গাড়িটা পাস করতে, আমি 2 সেকেন্ডের জন্য কেন আমি জ্যাম লাগাবো? সো আমি তাকে, সে আমাকে যেতে যেতে এরকম, তো এইরকম থামস আপ আমি অহরহ এভরিডে পাই। তো যেটা হচ্ছে যে ওই দিন গেল একটা। তারপর আরেকটা মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ইউজার আমাকে টিপস দিয়ে যায়। কেন? কেন? বিকজ মিউজিক। নো, ইয়া মিউজিক। ভাই আমি ইউজার বুঝে মিউজিক ছেড়ে দিই। বাচ্চা হলে কার্টুন, হিজাবিওয়ালা বা পরহেজগার কেউ হলে ইয়াসিন সূরা আর সূরা রহমান, অথবা রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত ছাড়ি না, একটু এজেড কেউ হলে রবীন্দ্রসঙ্গীত। মজার ব্যাপার ওরা পেছনে বসে বসে গুনগুন করে, গান গায়। তো টিপসের ব্যাপার যেমন ইংলিশ গান কিছু আছে, ব্লুজ এন্ড অল, হ্যাঁ, তো এরকম অনেক আছে। হ্যাঁ, তো বলে কি আপু চেঞ্জ লাগবে না, এটা আপনার জন্য। আমি বলছি ভাইয়া কেন, একটু বেশি হয়ে গেল? বলে কি না, আপনি যেই প্লেলিস্ট শোনাইলেন মিউজিক, এটা আপনি রিজার্ভ করেন। প্রায় দেখা গেছে যেখানে 50 টাকা, ধর 500 টাকা নোট দিল, 350 টাকা আসলো, 150 টাকা টিপস দিয়ে যায়। কেন? আমার নিট এন্ড ক্লিন গাড়ি, আমার অ্যাটিটিউড, আমার, কারণ আমার প্রোফাইলে দেখছে যে আমি এইরকম, সো আমি ডিজার্ভ করি। হ্যাঁ, আমার কমিউনিকেশন ভালো, আমার ব্যবহার ভালো, তারপর হচ্ছে আমার ড্রাইভিং ভালো, আমার সবকিছু ভালো। সো সে সেফ ফিল করছে এবং কমফোর্ট ফিল করছে, দ্যাটস ওয়াই সে আমাকে টিপস দেয়। একজন তো হচ্ছে ইসিবি চত্বর থেকে বনশ্রী নামাইছে, 1000 টাকা নোট দিল, বললো, আমি বললাম ভাইয়া চেঞ্জটা নিয়ে যান। বলে আপু এটা রেখে দেন। আমি বলছি রেখে দিব মানে পুরাটা? বলে হ্যাঁ আপনি এটা ডিজার্ভ। 1000 টাকা নোট দিছে, আমার 450 টাকা বিল আসছে। কত টাকা টিপস দিল? আমি মেয়ে বলে তা কিন্তু না, বিষয়টা হচ্ছে যে ছেলেদেরকেও আমরা টিপস দিই। আমিও অনেক উবার রাইডারকে টিপস দিছি, যার ব্যবহার ভালো লাগছে, যার গাড়ি ভালো লাগছে, যে রিক্সাওয়ালার ব্যবহার ভালো লাগে আমি দিই, এটাই আর কি, দ্যাটস ইট, আর কিছু না। তারপর আরেকদিন এক আন্টি হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে পিক করছে, তো ভাইয়াকে বললাম ভাইয়া আমি তো সেই ইসিবি চত্বর থেকে এতখানি ঘুরে আসছি, একটু ভাড়াটা অ্যাডজাস্ট করে দেন। বলে হ্যাঁ হ্যাঁ আপু প্লিজ, অসুবিধা না, আম্মুকে আমি বলে দিচ্ছি। তা আমি বললাম ভাইয়া আমি তো চলে আসছি বাসার সামনে, শাপলা না কি ওখান থেকে উঠাইছে। তো একটা আন্টিকে দেখলাম সালোয়ার কামিজ পরা, তো দাঁড়ায় আছে। আমি বললাম কি, বলতেছে যে আপু একজন মহিলা কি দাঁড়ায় আছে গেটের সামনে? আমি বলছি জি ভাইয়া। বলে উনি আমার আম্মু। আমি বলছি ওকে ফাইন, আমি নিয়ে আসছি। তা আমি গাড়িটা লক করে যে আমি যাচ্ছি, তো উনিও ফোনে তখন বলতেছে, ওনাকে যখন বলছে একটা মেয়ে আসতেছে দেখো, ফিমেল রাইডার, বলে হ্যাঁ একটা মেয়ে তো আসতেছে আমার দিকে, অনেক সুইটে দেখতে না, অনেক মিষ্টি করে হাসি দিতে দিতে আসতেছে। আমি আসলেই তখন হাসতে হাসতে, এবং প্রত্যেকটা ইউজার আসে ঢোকে, হয় আমি গেটটা খুলে দিই, না হলে ওরা ঢুকে, আমি সালাম দিই, হাসি দিই,
তো এবং যাওয়ার সময় হাসি দেই, সো দ্যাটস ওয়াই এই জিনিসটা ওদের কাছে খুব মানে মজার আর কি। ওই আন্টি কি বলে ওটাকে, কল্যাণপুরের ওদিকে ওটা কি একটা পেট্রোল পাম্প আছে ওখানে, খালেক, ওখানে নামাই দিছে। আন্টি আমাকে জড়ায় ধরে কপালে চুমু, গালে চুমু, হাত দিয়ে বলে মা তুমি এই দিক থেকে ঘোরাও। আমি ঘুরাচ্ছি, সে দাঁড়ায় আছে। যখন আমি টেনে চলে যাচ্ছি ডানে ঘুরবো, দেখি তখনও সে দাঁড়ায় আছে। তো এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। বিউটিফুল। তোমার যেই গল্প, সেই গল্প শুনে আসলে অনেকেই আই হোপ যে ইন্সপায়ার হবে, এবং আমাদের এখানে যারা মিডিয়াতে কাজ করতেছে, যেহেতু এবং এই শো এর পরে অনেকেই তোমাকে নিয়ে কথা বলবে, অনেক বাজে কথা বলবে। বাজে না, আমি পজিটিভলি বলতেছি, বাজে জানি, বাট নিউজে হয়তো হতে পারে তোমাকে নিয়ে দেখা গেল যে এরকম। অভিনেত্রীদের একটা ব্যাপার থাকে যে মিডিয়াতে কাজ করে যেটা বলতেছিল যে হাত পাতে এন্ড অল দ্যাট, বাট তুমি তো নিজে কাজ করতেছো এবং নিজে অনেক কিছু ট্রাই করো এবং নিজে অনেক কিছু করতেছো। ইটস নট নেসেসারি যে অভিনয় করে আমাকে খাইতে হবে। সো ওই জিনিসটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে ড্রাইভিং, উবার বা পাঠাও যেটাই বলো, আমাদের এখানে বাংলাদেশে বা ঢাকায়, যেটা পিয়াও কমেন্ট করছে, যেটা তোমাকে তখন বলছিলাম, পিয়া আক্তার আমার একটা ফ্রেন্ড, ও কমেন্ট করছে বাংলাদেশ ড্রাইভ করা ইটসেলফ টু চ্যালেঞ্জিং। হ্যাঁ, অনেক চ্যালেঞ্জিং। এটা এই যে এই চ্যালেঞ্জটা তুমি কিভাবে সামলাও? মানে এইটা একটা অবশ্য প্লাস পয়েন্ট আছে, হইতে পারে যে মেয়েদের মাথা ঠান্ডা থাকে। না 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 না, মানে আমার তো একটা ফোবিয়া ঢুকে গেছিল ওই যে মামার হাইস চালাতে যে, তো ওই 2005-এ তখন তো আমি স্টপ করে দিলাম। দেন ওই ভয়টা কাটানোর জন্যই আমি জেদ ধরলাম যে না, আমার যত ফোবিয়া আছে সব আমি একটা একটা করে ইয়ে করবো। আমার পানির ফোবিয়া, অথচ আমি সাঁতার জানি। লাস্ট বার আমি সিলেটে যে সাদা পাথরে মাঝ নদীতে আমি লাফ দেই নৌকা থেকে। হ্যাঁ, আমি কিন্তু নদী ভয় পাই, নৌকা ভয় পাই, লঞ্চ ভয় পাই, তারপর হাইওয়ে ভয় পাই, হাই ফোবিয়া আমার। আমি খাগড়াছড়ি এগুলাতে যাই না, প্লেনে যাই না, সেই প্লেনে যেয়ে ছাড়ছি আমি। তো আমরা যদি ডিসাইড করি বা আমরা যদি প্ল্যান করি, আমরা যদি চিন্তা করি যে না আমার এটা করতেই হবে, এটা আমাকে অনেক পেইন দিচ্ছে, অনেক পেইন দিচ্ছে, এই পেইন থেকে আমাকে মানে কি বলে এটাকে রিলিফ পেতে হবে, সো ওই জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। তো চ্যালেঞ্জিং অবশ্যই। কোনটা চ্যালেঞ্জিং? একটা হচ্ছে যে ছেলেরা অনেক রাফ চালায়, হ্যাঁ, জ্যাম এরকম এরকম করে, তো আমি তো খুব এরকম করে যাই। আমার কথা হচ্ছে ভাই আমার গাড়িতে তুমি লাগাই দিয়ে যাও, কোনো প্রবলেম নাই, ড্যামারেজ তুমি দিবা, আমি যেন কাউরে না লাগাই। তো ওইটাই আমার মাথার মধ্যে থাকে। তো আমি খুব কেয়ারফুলি চালাই, কেয়ারফুলি টান দেই, সবকিছু করি। তো যখনই যে লাগাই ও ঘাটটার মধ্যে যায় ধরি, কারণ আমি ভাই আমার লেনে আসি, তুমি দেখো কোথায় কি দেখবা, আমি আমার লেনে আসি। সেটা আমার গাড়ি তো ভস্কাই দিছে পুরা, অটো রিক্সা, বাস, নাই আর চেহারা কিছু। তাতে কি হয়েছে, আমার ভেতরটা তো সুন্দর। যেমন আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার আস্তে আস্তে রিঙ্কেল পড়ে যাচ্ছে, বাট আমার এনার্জি তো আছে এখনো। ইয়াংরাও আমার মতো এত এনার্জি নাই। তোমাকে নিয়ে অনেকেই প্রাউড ফিল করতেছে, যেটা বলতেছিলাম। কমেন্ট করছে আদিয়া পারভিন, ওর অনেকগুলো কমেন্ট করছে। আচ্ছা, আমার ফ্রেন্ড মনে হয়, যাই না, যে ভাবি তোমাকে অনেকদিন পরে দেখলাম, ছেলের আচ্ছা কারে বলতেছে আল্লাহ জানে। আচ্ছা মনে হয় আমি কি দেখতে পারবো? হ্যাঁ, তোমার কমেন্ট পাবা। আচ্ছা, একজন লিখছে জুই জান্নাত, লিখছে ইউ আর দ্য বেস্ট। জুইও অনেক অনেক স্ট্রাগল করে, ও অনেক লক্ষ্মী একটা মেয়ে, এবং ও সাউন্ড কমাই দিয়েছে। শাহানা পারভিন লিখছে শুভকামনা। প্রিয়া তো কমেন্ট করছে অনেকগুলাই। শো দেখতে দেখতে সাতাম। ওই যে আদিয়া পারভিন তোমার বান্ধবী বলতেছে, অবিরাম ভালোবাসা তোমার জন্য বান্ধবী। তাই আদিয়া পারভিন, আচ্ছা নামটা। আচ্ছা, নজরুল পারভিন স্মৃতি লিখছে, হ্যাঁ স্মৃতি আমার ফ্রেন্ড। সাউন্ড কমাও না। হ্যাঁ হ্যাঁ, কমে নাই। ওকে, সাউন্ড মিউট করে রাখো। করে ফেলছি, সরি। তোর তুলনা শুধু তুই, অনেক ভালোবাসা তোর জন্য স্মৃতি। থ্যাংক ইউ সো মাচ স্মৃতি। স্মৃতির বাসায় দুরন্ত টিভির একটা শুটিং করতে গেছিলাম। ওকে, সেটা হচ্ছে তোমার বগুড়ার বান্ধবী আদিয়া পারভিন। ও আচ্ছা আচ্ছা, শিমু বগুড়াতে বেড়াতে আসিস? হ্যাঁ আসবো। স্মৃতিও বলতো যে আয় না গোপালগঞ্জ আয়। তারপর বরিশালে গেলাম হচ্ছে ইসের ওখানে, কি যেন ভুলে গেলাম। মনে করো আমি কমেন্টগুলো পড়ি, শোনো না, কমেন্টগুলো নিয়ে নেই। লিনা মাসুদ, দারুন শিমু, ফয়সাল কবির, আমাদের সাদি শিমু, তাসমিদা শিমু, আই এম প্রাউড অফ ইউ। তারপরে আদিয়া অনেকগুলো কমেন্ট করছে। স্বর্ণা আক্তার কমেন্ট করছে, অ্যাডলফ খানের মতো কার্টুন কিভাবে বেস্ট স্টাইল ডিরেক্টর হয়, এই নিয়ে কিছু। এটা কে করছে কমেন্ট? না ডিরেক্টর, এখন আমি যদি বলি হিরো আলম কিভাবে অ্যাক্টর হয়, ও কিভাবে সেলিব্রিটি হয়।
আমি যদি এখন সেলিব্রিটি হয়ে যাই, আমি উবার রাইডার হয়ে কিভাবে সেলিব্রিটি হই? এখন কেউ যদি আমাকে পছন্দ করে এটা তার প্রবলেম, কেউ আমাকে অপছন্দ করে এটা তার প্রবলেম। রাইট। এখন ওর নাম কি? অ্যাডলফ। তো ও পছন্দ করে এই ধরনের স্টাইল। হ্যাঁ, ডেফিনেটলি আমারও পছন্দ না। আমার কাছে একটা ছেলে মানেই ছেলের মতো, তার মধ্যে সিংহের মতো একটা, যেমন আমার একটা ফ্রেন্ড আছে ছোট ভাই লায়ন, তো লায়নের মতো হইতে হবে, মানে আমি বনের রাজা, পুরুষ হইতে হবে এরকম। পুরুষ ডেফিনেটলি ও ডিজাইন করবে, নাচের শিল্পী পুরুষ, ও নাচতে নাচতে মেয়েদের মতো কেন আচরণ হবে? আমি যে প্যান্ট শার্ট পরতাম আগে, আমার মধ্যে কি ছেলে ভাব ছিল? না তো। হ্যাঁ, আমার মধ্যে এগ্রেসিভ একটা লুক আনতাম, সেটা নিজের প্রাইভেসির জন্য। হ্যাঁ, সব জায়গায় না। যেমন সালোয়ার কামিজ পরা, বোরখা পরা দেখলে এদিক দিয়ে হাত দেয়, এটাও একটা ঘটনা, যদি পারমিশন দিয়ে বলতে পারি। আমি যখন তন্ময় তানসিন ভাইয়ের সাথে কাজ করি, বনানী যেতাম পুরান ঢাকা থেকে, তো প্রথমে সালোয়ার কামিজ পরে যেতাম, তো দেখতাম পিছন থেকে এরকম করে কোমরে হাত, এদিক থেকে হাত। তারপরে আমি টপস পরা শুরু করলাম যখন আমি ওয়েট লুজ করে, যখন আমি 75 থেকে, পিছন থেকে সিটের পিছন দিয়ে, আচ্ছা মানে ওকে, ব্যাক টাচ করতে আর কি। ওকে ওকে ওকে, গাড়িতে? তো হ্যাঁ, গাড়িতে বা হাঁটার সময় এরকম আর কি। তো আমি যখন জিম টিম করে শুকায় টুকায় তখন প্যান্ট শার্ট পরা, তখন দেখলাম না একটু ভয় পায়। তো যখন সালোয়ার কামিজ পরা থাকে তখন গ্যাপও থাকে না। যদি বলে ভাইয়া একটু চেপে বসে, আমি তো অনেক চেপে আসছি ভাইয়া, আর জায়গা নেই ভাইয়া প্লিজ, আর একটু, কোথায় যাব? জায়গা আছে নাকি যাওয়ার? জায়গা আছে নাকি যাওয়ার? আপনার সমস্যা হলে বসছেন কেন বাসে? গাড়ি নিয়ে যেতে পারেন না? তো তারপরে চিন্তা হবে, যা শালা, কিসের পর্দা, কিসের কি, মা কি শাখা নাকি, পুরো মিরা সালোয়ার কামিজ। দেন এই প্যান্ট টপস পরা শুরু করলাম, তখন দেখি এতখানি গ্যাপ, এমনে বসে ছেলে মানুষগুলা। সো এই না যে আমি প্যান্ট শার্ট পরছি ছেলেদের মতো করে ড্রেস আপ করছি, না, আমি মেয়েদের প্যান্ট পরছি, মেয়েদের শার্ট পরছি। তো ওই অ্যাডলফের কথাও বলতেছে, ও ডেফিনেটলি ডিজাইনার, ডেফিনেটলি ডিরেক্টর হোক, কিন্তু ও তো পুরুষ। আর যদি ও পুরুষ না হয়, ও যদি থার্ড জেন্ডার হয়, সেক্ষেত্রে আলাদা কথা। তাহলে ওর মধ্যে এই গেট আপ থাকবে, ওর মধ্যে এই অ্যাটিটিউড থাকবে। তারপর ওর টিকটক দেখে ও মেয়ে সেজে এটা করতেই পারে, আমিও ছেলে সেজে করতে পারি। আমরা যেহেতু আর্টিস্টদেরকে কখনোই বলতে পারেন না ও কেন মেয়ে সাজছে। আর্টিস্ট সে সিঙ্গার হোক, যাই হোক, ওর যদি মন চায় ও যে কোনো ক্যারেক্টার প্লে করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি ডিজাইনার বলে তুমি এইরকম উড়াধুরা ড্রেস আপ করবা, মেয়েদের মতো নেল পালিশ দিবা, তুমি তো কোরিয়ান না বাবা, তুমি কোরিয়া জন্মাইতা, ওইটার কালচার একরকম। তুমি আমাদের দেশের ছেলে, বিটিএস কালচার, আমার মেয়ের সাথে ঝগড়া হয়ে যায় আর কি। তো ওদের কালচার একরকম, আমাদের কালচার, আমরা ছেলেদেরকে একটা মানে রাক্ষসের মতো দেখতে চাই, দেখলেই যেন গায়ের মধ্যে লোম দাঁড়ায় যায়, গুজবাম শুরা যায়। ছেলে মানুষ হবে এইরকম, সুন্দর হওয়া লাগবে না। তুই কি সুন্দর? তোর প্রোগ্রাম তো লাইক কমেন্ট না করলে মাঝে মাঝে কিন্তু ঠিকই খোঁচাই। তুই আগেও স্মার্ট ছিলি, এখনো স্মার্ট। তুই কি স্মার্ট তোর চেহারা দিয়ে? আমাকে সুন্দর কেউ বলে না, কিন্তু সবাই আমাকে পছন্দ করে। কেন? আমি নাকি অনেক পরিপাটি, অনেক গুছানো, অনেক নিট এন্ড ক্লিন, আমি নাকি অনেক সুন্দর করে কথা বলি, আমি নাকি অনেক সুইট, সবকিছু মিলে। তো দ্যাটস ওয়াই আমাকে সবাই বলে, না কই তুমি। এক ফ্রেন্ডের খালা বাসায় গেলাম ওর আব্বু আম্মুর সাথে, ওর খালু আমাকে হঠাৎ করে বলতেছে, তোমার বাবা, তুমি কি তোমার মা, তোমার বাবা মা নিশ্চয়ই তোমার মতো সুন্দর। আমি বললাম, খালু আমার বাবা মা অনেক সুন্দর, আমার বাবা মার ধারে কাছে আমি যাই নাই। বলে, তোমার কি মাথা নষ্ট? তুমি আয়নায় যেয়ে দেখো তুমি কি সুন্দর। এই সুন্দর একটা কারণ হচ্ছে যে আমার হাসি সুন্দর না, বাট ওই ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে রেখে, আমার দাঁত সুন্দর না, আমার হাসি সুন্দর না, সো মুচকি হাসি দ্যাটস ওয়াই মনে হয় ওদের কাছে ভাল লাগে, ওই জন্য বলে যে আমি নাকি অনেক সুন্দর। তো যেহেতু আমাকে যদি সুন্দরী বলতে পারে, আদলকে কেন সুদর্শন বলবে না? হ্যাঁ, না ও সুদর্শন হিসেবে পায় না অ্যাওয়ার্ড, ও তো ক্লারিফাই করছে ও আসলে বেস্ট ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পাইছে। তো ডিরেক্টর, ও ডিরেক্টর, ও কোরিওগ্রাফি করে, তো ডেফিনেটলি আমিও কোরিওগ্রাফি শিখাইতাম। তো হ্যাঁ, ফ্যাশন ডিরেক্টর, ও তো বলতেই পারে। আমি কস্টিউম ডিজাইনার ছিলাম না। তো ওইটাই মানুষ নিয়ে কথা বলছে। সুদর্শন ও যদি এখন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অ্যাডলফ যদি
পুরুষ না না, ও তো সুদর্শন পুরুষ নিজেকে বলে না না, না, বা আমি award ওটা হিসেবে ওটা বলছি না, আমি বলছি হিসেবে ও বলে, হ্যাঁ। যদি একজন পুরুষ যেভাবে থাকে, মানে আচ্ছা, okay. মঞ্জুকে এখন যেভাবে দেখছি, ওকে আমি যেভাবে দেখছি, নরমালি হ্যাঁ পুরুষটা নর্মাল ছেলেরা যেরকম পুরুষ থাকে, যেরকম হ্যাঁ। থাকে, ও ও এরকম না, যদি এরকম different। থাকে, ওকে ওর জন্য মেয়েরা পাগল হয়ে যাবে। বাট এখন আমার কথাটা কথা, এটা ওর পার্সোনাল চয়েস, হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ে হি ওয়ান্টস। এটা ওর পার্সোনাল, ও যেহেতু ড্রেস ডিজাইন করে, ও কোরিওগ্রাফ, মানে কি শোন, কোরিওগ্রাফার। আমার সাথে যখন আসছে হ্যাঁ তাসনিয়া মেয়েটা একটা মডেল হ্যাঁ। ছিল, ও মারা গেছে। তাসনিয়াও অত মেকআপ করে না, আমি তো মেকআপ করি না সাথে, সবাই জানে এটা। অ্যাডলফ সবচেয়ে বেশি মেকআপ করে আসছে ও, এটা সেই শোতে বলছি। সো ওর সাথে যখন শোতে নেক্সট টাইম আসছে তখনও বলছি এটা নিয়ে। সো এটা ওর ব্যাপার, ও মেকআপ করে থাকে, ও মেয়েদের মতো থাকে, ও সে কানে দুল পরে, ও হাতে নেল পালিশ দেয়, ও হ্যাঁ। এটা ওর ব্যাপার। আমার মনে হচ্ছে এটা পার্সোনাল চয়েস, পার্সোনাল ওর ব্যাপার। ওটা নিয়ে আসলে মানুষজন যা করতেছে বা ট্রল করতেছে, আই সেটাই। আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে ওই জিনিসটা বলতেছে, ওটা আমরা কথা না বলি। বাট এনিওয়েজ, তোমার হ্যাঁ, গল্প খুবই পিয়া আক্তার হ্যাঁ, লিখেছেন, পিয়া। মিডিয়াতে কি করেন আপু? আপু আমি মিডিয়াতে এখন আপাতত হচ্ছে হাতে কাজ নাই, আমি সাপোর্টিং ক্যারেক্টার করি, মানে ওই যে গল্পের আশেপাশে যত চরিত্র থাকে ওখান থেকে ছোটখাটো চরিত্র যদি কোনো ডিরেক্টর কাস্ট করে দেন করি আর কি, আদারওয়াইজ আপাতত এই আর কি। মালতী দেখছে, থ্যাংক ইউ সো মাচ। ওই যে মালতী দোস্ত, তুই আমার কলিজার বন্ধু, ঘোড়ার ডিম কলিজার বন্ধু। তুই তো এত মিটিং মিছিলে যাস, আমার গাড়িটা ভাড়া নিলে কি হয়? মেয়ে নিয়ে আসবি বলেছিলি, আসবো রে সোনা। এখন ও এখানে লিখছে, ভার্সিটিতে। রফিক শাহিন আবার লিখছে, অ্যাডলফ কিভাবে পুরুষ? তার মধ্যে পুরুষের কোনো চিহ্ন নেই, সে কি কখন প্রমাণ করতে পারবে যে সে পুরুষ? ভাই ও তো বলে নাই যে ও সুদর্শন পুরুষ, বা ওর নিজের পুরুষ, তো হ্যাঁ, বলেও ও না। তো- ও তো ও রফিক শাহিন হচ্ছে হ্যাঁ, আমার হ্যাঁ। ব্যাচমেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে তো অ্যাডলফ তো বলে নাই যে ও সুদর্শন হ্যাঁ, ও পুরুষ, তো বা বলে নাই ও পুরুষ হিসেবে সুদর্শন। দাবিও হয়তো করে না, দাবিও আমি করে জানি না, না আসলে। মেবি আমি জানি না। ও তো বলছে যে ভাই আমি আল্লাহর, ও আচ্ছা, ও যেটা লিখছে আমি সেই লেখাটা একটু ওটা বলতে পারি। ও একটা, ওকে আমি অনেক ফলো করি। হ্যাঁ, মালতী লিখেছে, জি বিথি আচ্ছা, অ্যাডলফ লিখছে যে আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধাসম্পন্ন একজন, এটা ও অ্যাডলফ লিখছে। হ্যাঁ, ও আচ্ছা, ও এখানে তো লিখেছে? না, ও একটা পোস্ট করছে আচ্ছা, বিকজ হ্যাঁ, অফ হ্যাঁ, এইসব হ্যাঁ, দেখে, হ্যাঁ, মানুষজন এইসব ট্রল করে দেখে, হ্যাঁ তো ওইটা নিয়ে লিখছে। তো এনিওয়েজ, এটা যার যার আসলে হ্যাঁ, লাইফ, যার যার যেমন চয়েস, ও কিভাবে থাকবে, ও নিজেকে কিভাবে রাখবে, জহিরুল, thank you সেটা so much। ওর হ্যাঁ, ব্যাপার। ওই যে অনেকের প্রোফাইল ভরে যায়, পোস্ট শেয়ার করে, আমার প্রোফাইলে কিন্তু কারো পোস্ট শেয়ার পাবি না, কারণ হচ্ছে মানে আমার কাছে জিনিসটা ভালো লাগে না যে ও ওর মতো করে কাজ করতেছে, এইটা আমি আমার প্রোফাইলে কেন আমি আমার ফিডে রাখবো, আমি কেন শেয়ার করব? আমি পড়ে আমি নিজেই সমালোচনা করি, এটা ঠিক হয় না। যদি কমেন্ট করতে ইচ্ছা করে কারো পোস্টে, করি, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক বা বোঝানোর জন্য হোক, সেটা করি, আদারওয়াইজ করি না। ওর, হ্যাঁ, হ্যাঁ অ্যাডলফের পোস্টার যে এখানে এত মানুষ কমেন্ট করছে, আমরা ওইটা ওর নিয়ে আসলে বসে নিয়ে আজকে আমরা সিংহপুকে নিয়ে বসছি, বিকজ সেটাই, সেটা আমরা ইন্সপিরেশন। ও বা- অ্যাক্টিং করে এখনো মাঝে মাঝে, বাট আমরা আসলে যেটা আমি চাচ্ছিলাম যে ওর যে গল্পটা উবারে ও লাইক রাইড শেয়ার করতেছে এখন, লাইক পিয়া আক্তার, ওর নিজের, হ্যাঁ, এই আপুটা সুন্দর করে গল্প গল্প বলে বলে, সব। right, হ্যাঁ। মঞ্জু তো আমাকে দেয় না গল্প, কি দেয় না? গল্পর মানেই হচ্ছে না, 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 এক কথা এখানে আমার থেকে কথা আছে। এক কথা থেকে আরেক কথায় চলে যায়। না, তুমি ও, আমি line জাম্পিং cross- অন ডিফারেন্ট টপিকসে চলে ও যাচ্ছ। না, ডিফারেন্ট টপিকসে হবে কেন না। যেতে হয়? এটা হচ্ছে একটা গল্প বলতে গেলে আরেকটা গল্প আসে, নাহলে ওই গল্পের লিংক হয় এই না। গল্প তুমি তাহলে তো ছুঁয়ে শেষ করে ফেলবে, হ্যাঁ, বাট ছুঁয়ে তুমি তারপর- ঢুকে ওখানে চলে যাচ্ছ। হয়ে তোমার সাথে যায় তো এটা। হইতেছে তো, আমরা তো আর কন্টেন্ট যা- নিয়ে কাজ করবো, তো প্রবলেম নেই তো। আর আজকে যে- আমরা- আর যে- আজকে আমরা আর শেষ, যে- আমার আর যে আরেকটা শো clip-এ- শুরু হবে, একটা শো শুরু হবে, আমার গেস্ট বসে রয়েছে আরেক জায়গায়, আর so যে চলে কিপ্রিয়া আসছে, ভাইয়ের আমরা এতে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ, শেষ করি, কিপ্রিয়া ভাই শেষ হচ্ছে করবো পুরো এরকম। ডিটেইল শুনে। ভাই আমার অনেক ধৈর্য, কিন্তু আমার একটা শো তো এখন, সেই জন্য। আচ্ছা, বাট না, সীমাপু, অসুবিধা থ্যাংক নেই। ইউ, তুমি শেয়ার করছো তোমার, লাইক আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, লাইক কিপ আপ দ্য গুড ওয়ার্ক। তুমি, আমার শুধু একটাই কথা, লাইক স্টিক করো, লাইক যেটা করতেছো, বিজনেস হোক, Stick- লাইক যেটাই করতেছো, যে কাজে করতে চাচ্ছ, ডু সামথিং, লাইক সো দ্যাট, ভাইয়া, লাইক স্টিক না করলে কি হবে, stick করার কনসিস্টেন্ট না time থাকলে, নাই ভাইয়া। কনসিস্টেন্ট না থাকলে জিনিস না। আসলে একটা জায়গায় হ্যাঁ, যাবে আমি না। বলি, That's my আমার point. তুমি stick উবার করার- ড্রাইভিং দিচ্ছ, তুমি 6 মাস পরে বা 3 মাস পরে অফ করে ফেললা, বাট তার
অফ করো, কিন্তু ভালো একটা কিছু করে শুরু করে then হ্যাঁ off করো। এবার That's আমি my point. এইটুকু বলে আমি শেষ Please, করি। please, please. সেটা হচ্ছে যে স্টিক করার যখন আমার টাইম ছিল তখন আমার মেয়েটা ছোট ছিল, হ্যাঁ। বিভিন্ন কারণে ফ্যামিলি সবকিছু সাপোর্ট, এন্ড একটা ফ্যামিলির সাপোর্ট অনেক ইম্পর্টেন্ট এখানে। Of course, তো of course. সবকিছু মিলাই টিলে আমি কোনো জায়গায়, যেমন আমার পার্লারটা কিন্তু আমি স্টিক ছিলাম ওখানে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ 7 ইয়ার্স কিন্তু কম না, তো ওখানেও একটা বাধা আসছে। তো ওই রাগের কারণে পার্লার বন্ধ করে আমি ডিএইচএস এ চলে আসি। তো এইরকম যদি বাধা, এই যে ড্রাইভিং এর ক্ষেত্রে আমার একটা বাধা আসতেছে কোনটা, সেটা হচ্ছে যে আমার বাসা সামলাতে হয়। আরেকটা জিনিস যেটা, যে আমি সেলফ ডিপেন্ডেন্ট, আমার কাজ আমি করি, আমার কোনো বুয়া নাই। তো এই কাজ করে ড্রাইভ করে, আগে আমার না ঘুমানোর রোগ ছিল, এখন আমি বাসায় যাওয়ার পর ঘুমাই যাই, আমার বাসায় কাজ শেষ করে তারপর হচ্ছে আমার ঘুমাতে যেতে হয়। সো স্টিক করার বয়স আর নাই, সেই বয়সটা আমি পার করে আসছি বহুত আগে। এখন আমি যেটা করছি, এখন আমি মানে এই বয়সে এসে আসলে নতুন করে দাঁড়াকে, এটা হচ্ছে জাস্ট আমার টাইম পাস করা, যে আমি আর যে কটা বছর বাঁচবো, সেটা 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, আমি বিন্দাস থাকতে চাই। আমি কোনোকে, আমার মেয়েকে মেন্টাল ডেভেলপ করে দিলাম, ও এখন ওর মতো করে ও চালাই নিচ্ছে। ও লেভেল থেকে ও টিউশনি করছে, এ লেভেল দিচ্ছে, এখন কমপ্লিট হয়ে যাবে। ওকে আমি মেন্টাল ডেভেলপ করে দিচ্ছি, এখন বাকিটা ও সামাল দিবে। আমি আর কিছু করতে চাই না, আমি এখন কোনো বিজনেস দাঁড় করাতে চাই না, হইলে হবে, না হইলে নাই। হাই হুতাশ করার মতো কিছু নাই, ডাল ভাত থাকলে খাবো, না খেলে নাই। কালকে যেমন বাসায় গিয়ে দেখি মেয়ে ভাত তরকারি কোনো কিছু ফ্রিজে রাখে না, ভাত নরম হয়ে গেছে। সো আমি কি করলাম, ভাতে পানি দিয়ে আচার টাচার দিয়ে আমি সুন্দর করে ওটাকে পান্তা ভাত বানায় খেয়ে ফেলছে। তুমি লাইফটাকে ইজি করো, এটার পিছনে, এই মোটিভেট করার পিছনেও 2-1 ফ্রেন্ড হচ্ছে আছে, আসলে এটা দরকার। হাই, যেহেতু আমি পারি নাই, সবার তো সবকিছু নাই, আমার ফ্যামিলিতে সবাই একটা সবাই যার যার পজিশন, আমি হচ্ছে ছেঁড়া বেড়া, কারণ আমি ছোট থেকে ছেঁড়া বেড়া হয়েই ছিলাম। আমি এইটা ধরি একবার, এটা ধরি, ক্রিয়েটিভ মানুষ, মানে এমন কিছু না, আমার মার কাছে পাইছে, আমার মা এটা দেখলো না, দেখবি এটাও বাসায় যায় দেখবো বানাই ফেলছে। পলিথিন আছে না, লাল নীল পলিথিন, বাসায় যায় দেখে এরকম ফুল বানায় রাখছে। তো আমি আমার মতো হয়েছে, আমার মেয়েও আমার মতো, আজকে অর্নামেন্ট বিজনেস, কালকে থ্রিফটিং, কালকে পেন্টিং, ও পেন্টিং সেল করে। তো ও এরকম, আমি বলছি মা যে কোনো একটাতে থাকো, আমার মতো এরকম ভ্যারাইটিস দিয়েতে যাবা, মাল্টিপল ট্যালেন্টেড হবে, বিবিধ শাখায় ঝোলাঝুলি না করে একটা জায়গায় থাকলে। ওকে আমি এটাই বলতেছি, দেখা যাক বাকিটা। বাট এখন আর স্টিক করার সময় নাই, এখন গাড়িটা আছে, খালি ভয় পাই যখনই বের হই। যে আরেকটা যেটা, যে আমি স্পিড লিমিটটা মেনটেন করি কেন, যে ইন কেস টেকনিক্যাল কোনো ফল্টের কারণে যেন অ্যাটলিস্ট আমি কোনো জায়গায় ধাক্কা দিতে পারি গাড়িটা, হ্যাঁ, যেন আমি খুব বেশি, আমার যেন ক্ষতি না হয়, গাড়ির হোক, আমি যেন ইয়ে না হই, বা আমার সাথে যারা গাড়িতে থাকবে, এটাই তো সবসময় ভয় ফিরি। এই একটা ফোবিয়া আবার নতুন, আমি পানির ফোবিয়া দূর করলাম, হাই ফোবিয়া দূর করলাম, আমি হচ্ছে হাইওয়ে জার্নি দূর করলাম, এখন আবার নতুন ফোবিয়া গাড়ি। আল্লাহ, গাড়ি যদি চাকা বাস্ট হয়ে যায়, আল্লাহ গাড়ি যদি টায়ার নট ছুটা যায়, আল্লাহ গাড়ি ইঞ্জিনে যদি আগুন ধরা যায়, সারাক্ষণ এই পেন। এখন আর স্টিক করার কিছু নাই, স্টে করার কিছু নাই। 49 শেষ, 50-তে পড়বো, মানে 50 শেষ, 51-এ পড়বো। এখন হচ্ছে দিন গুনবো, not necessarily, but anyways, what if tomorrow never comes, I understand that, but আমার কথা হচ্ছে still, এখন আর ইয়ে করে না, মানে পজিটিভিটি নিয়ে আগাও, সেটা হচ্ছে কথা। বেঁচে থাকলে যতদিন বেঁচে যেই আছো, মেধা আছে, প্লিজ জাস্ট কারো কাছে হাত পেতো না। তুমি ফেসবুকে হেল্প চাচ্ছ, কাজ দাও, ডাকো, তার মানে যে রাস্তায় সিগনালে দাঁড়ায় হাত পাততেছে, 10 টাকা 5 টাকা, তুমিও সেম তাই করতেছো। কাজ করো না। যারা হ্যাঙ্গার বিক্রি করে বসে বসে কলম দিয়ে, তার কাছে একটা কলম হলো আমি কিনি কেন? সে ভিক্ষা চাচ্ছে না, সে কাজ করতেছে, সেল করতেছে। আমার কলমটা দরকার নাই, তাও কিনে। আমার লুসনি দরকার না, আমার গাড়ি ভর্তি। সীমা আপু, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। অনেক বেশি কথা বলি, হ্যাঁ, কথা বলে ভালো তোর লাগছে। সাথে আসার আমার অনেক ইচ্ছা ছিল, অনেক রাগ টাগ ছিল, সব ঝাড়ছে, আজকে সব ঝাড়তে পারিনি। হাফ আরো হবে, অসুবিধা নেই, আরেকদিন। নো প্রবলেম। বাট আমি বুঝি নাই যে তুই আমাকে এইভাবে, আমি রাইট শেয়ারিং নিয়ে তোর সাথে, আমি ভাবছিলাম যে ইন্সপায়ার করুক, at least অ্যাক্টিং বা আমাদের মিডিয়া, হ্যাঁ আসছে, ঘুরে ফিরে সবকিছু কম বেশি আসছে। নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ তোকে। সীমা আপু, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে, ভালো থাকো। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।
আল্লাহরে কত কথা যে বল, আমি অনেক কথা বলছি, রাগ টাগ সব চলে আসছে।